আচ্ছা, আজ আমাদের আলোচনার বিষয় হলো salient feature of the Indian Constitution। কি টপিক? না, salient feature of the Indian Constitution। বেশ, আগের ক্লাসগুলোয় আমরা কি শিখেছি? না, কিভাবে আজকের কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন তার তৈরির প্রেক্ষাপটটা শিখেছি, তার ব্যাকগ্রাউন্ড দেখেছি, কিভাবে তৈরি হলো বিভিন্ন অ্যাক্টের দ্বারা ধীরে ধীরে, এবং দেখেছি কিভাবে কনস্টিটিউশনের রূপান্তর হলো, অর্থাৎ মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আজকে দেখবো যে কনস্টিটিউশন রেডি হয়ে গেল, যে কনস্টিটিউশন তৈরি হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লোকজনদের দ্বারা, ঠিক আছে? তাহলে সেই কনস্টিটিউশনটা কি ধরনের কনস্টিটিউশন, কি ধরনের, এর ফিচার গুলো কি কি রকমের, আমরা যে একটা কনস্টিটিউশন তৈরি করলাম তার মধ্যে কি কি জিনিস আমরা দেখতে পাবো, তার অ্যাট এ গ্লান্স যে ভিউটা, সেটা দেবে আজকের ক্লাস। ঠিক আছে? এইভাবে একের পর এক চ্যাপ্টার ওয়াইজ পলিটি ক্লাস এখানে তোমরা পেয়ে যাবে, আসতে চলেছে। ঠিক আছে? তো যাই হোক, যদি এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগছে। ভালো হলেও জানাবে অবশ্যই, খারাপ হলেও তোমাদের মতামত অবশ্যই জানাবে। ঠিক আছে? আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, যদি নতুন হয়ে থাকে। বেশ, চলো বেশি না বকে আজকের ক্লাস স্টার্ট করা যাক। তো আজকের ক্লাসের মেন যে বিষয়গুলো সেটা হচ্ছে স্যালিয়েন্ট ফিচার। এই স্যালিয়েন্ট ফিচার্স এর মধ্যে আমরা বেশ কিছু, কি বললাম, আমাদের কনস্টিটিউশন কি রকমের অ্যাকচুয়ালি কনস্টিটিউশন তৈরি হলো তার অ্যাট এ গ্লান্স ভিউ আমরা দেখব, যার প্রত্যেকটা ডিটেলস জিনিস আমরা পরে চ্যাপ্টার ওয়াইজ পেতে থাকবো। কিন্তু আজকের ক্লাসে আমাদের একটা ওভারভিউ আইডিয়া তৈরি হয়ে যাবে আমাদের কনস্টিটিউশন কি কি প্রোভাইড করছে। ঠিক আছে? বেশ, চলো। আচ্ছা, পরীক্ষার প্রিলিমস এর রেসপেক্টে এবং মেন্স এর রেসপেক্টেও কিন্তু ডব্লিউবিসিএস এ এই আজকের ক্লাস যথেষ্ট ইম্পর্টেন্ট। এখান থেকে প্রিলিতে তো প্রচুর কোশ্চেন। ঠিক আছে? চলো ক্লাসে ঢোকা যাক। প্রথম ফিচার্স কি? না, লেন্থিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কি ধরনের কনস্টিটিউশন? না, লেন্থিয়েস্ট রিটেন কনস্টিটিউশন বলা হচ্ছে। এখানে দুটো শব্দ ইম্পর্টেন্ট, এক হচ্ছে রিটেন শব্দ আর এক হচ্ছে লেন্থিয়েস্ট। ঠিক আছে? অর্থাৎ সব থেকে বড়, বিশ্বের সব থেকে বড় এবং লিখিত সংবিধান হচ্ছে আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশন। প্রথম লিখিত শব্দ নিয়ে বলা যায়। আচ্ছা, কনস্টিটিউশন দু রকমের ভাবে ক্লাসিফাই করা যায়, এক হচ্ছে রিটেন আর এক হচ্ছে আনরিটেন, অর্থাৎ লিখিত এবং অলিখিত। আচ্ছা, লিখিতর যদি একটা এক্সাম্পল দিতে হয় ইন্ডিয়া ছাড়া, তাহলে কি হবে? আমেরিকান কনস্টিটিউশন, ইউএস এর কনস্টিটিউশন, কিরকম রিটেন কনস্টিটিউশন। আনরিটেন কনস্টিটিউশনের যদি এক্সাম্পল দিতে হয় তাহলে হবে ব্রিটিশ কনস্টিটিউশন। ঠিক আছে? বেশ। আচ্ছা, লিখিত এবং অলিখিত অর্থাৎ রিটেন এবং আনরিটেন কনস্টিটিউশনের মধ্যে পার্থক্য কোথায়? আচ্ছা, তাহলে কি ব্রিটেনের কনস্টিটিউশন অলিখিত, মানে কোথাও কি ব্রিটেনের কনস্টিটিউশন বলে লেখা কিছু নেই, কোনো বই নেই, কোনো কিতাব নেই, কিছু নেই? অবশ্যই আছে। তাহলে লিখিত ও অলিখিত কোন হিসাবে বলছি? একটা ভালো উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। ধরো কোনো একটা বই আছে তোমার কাছে, সেই বইয়ের কি থাকে, একটা কভার পেজ থাকে এবং শেষকালে গিয়ে বইটা ফিনিশ হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, বইটা ক্লোজ হচ্ছে। ঠিক আছে? সমাপ্ত বলে লেখা থাকছে, অর্থাৎ বইটা লেখার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তখন আমরা কি বলবো? বইটা রিটেন বুক। ঠিক আছে? লিখিত। কিন্তু তুমি কোনো একটা বই লিখছো, ঠিক আছে, বই লেখার কাজ এখনো সমাপ্ত হয়নি, পরের দিন আবার এক পাতা লিখবে, তারপরের দিন আবার এক পাতা তার মধ্যে অ্যাড হতে হতে যাবে। তাহলে প্রতি নিরন্তর সেই বই লেখার কাজ হতে থাকছে, চলতে থাকছে। তাহলে সেই বইটাকে কি বলতে পারবে? লিখিত বই। তাহলে বইয়ের কাজ এখনো সমাপ্ত হয়নি, সম্পূর্ণ হয়নি, তখন সেটাকে বলে আনরিটেন। অর্থাৎ ব্রিটেনের কনস্টিটিউশন তো আছে, কিন্তু ব্রিটেনের পার্লামেন্ট এতটা অ্যাক্টিভ, তারা বিভিন্ন অ্যাক্টের দ্বারা প্রতি নিরন্তর নানান ল তার মধ্যে অ্যাড হতে হতেই থাকে। সেই কারণে ব্রিটেনের কনস্টিটিউশনকে বলা হয় আনরিটেন কনস্টিটিউশন। ব্রিটেনের পার্লামেন্ট সম্প্রভু, কনস্টিটিউশন সম্প্রভু নয়। কনস্টিটিউশনের উপরে গিয়েও পার্লামেন্ট আছে, কিন্তু আমেরিকা বলো বা ইন্ডিয়া বলো, এখানে কনস্টিটিউশন হচ্ছে সর্বোপরি, সব থেকে পাওয়ারফুল হচ্ছে কনস্টিটিউশন। বোঝা গেল? এই হিসাবে ক্লাসিফাই করা হয় কোনটা রিটেন কনস্টিটিউশন আর কোনটা আনরিটেন কনস্টিটিউশন। নেক্সট বললাম লেন্থিয়েস্ট কনস্টিটিউশন। না, পরের ইয়েতেই দেখতে পাচ্ছ, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য লেন্থিয়েস্ট অফ অল দ্য রিটেন কনস্টিটিউশন। যা সমস্ত রিটেন কনস্টিটিউশন আছে অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, তার মধ্যে সব থেকে বড় রিটেন কনস্টিটিউশন হচ্ছে ইন্ডিয়ার। এখানে কেন তোমার এত বড় লেন্থিয়েস্ট হয়েছে, তার পিছনে নানান ফ্যাক্টর আছে। ঠিক আছে? যেমন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ম্যাক্সিমাম প্রভিশনই কোত্থেকে নেওয়া হয়েছে, আমি আগেও বারবার বলেছি যখন অ্যাক্ট পড়িয়েছি। 1935 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935 এর ভারত শাসন অধিনিয়ম থেকে ম্যাক্সিমাম প্রভিশন নেওয়া হয়েছে। ঠিক আছে? মোটামুটি 250 খানা প্রভিশন হুবহু নেওয়া হয়েছে আজকের কনস্টিটিউশন, যেটা কিনা কোথায় ছিল?
বলো 1935 এর অ্যাক্টে ছিল। এবং এছাড়াও ইন্ডিয়ার যে বিভিন্ন ডাইভার্সিটি, জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি বলো, হিস্ট্রিক্যাল ডাইভার্সিটি বলো, এর জন্য কি হয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন যথেষ্ট এলাবোরেট এবং ডিটেইল ডকুমেন্ট তৈরি করা হয়েছে, ভেরি কম্প্রিহেন্সিভ, এলাবোরেট এন্ড ডিটেইল ডকুমেন্ট। সেই কারণে ইন্ডিয়ান কনস্টিটিউশন কি হয়েছে, লেন্থিয়েস্ট হয়ে গেছে। এবং ইন্ডিয়ার কনস্টিটিউশনে সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে চালাবে এবং স্টেট গভর্নমেন্ট কিভাবে শাসন করবে তার জন্য একটাই কনস্টিটিউশন আছে। ইন্ডিয়ার কনস্টিটিউশন একটাই কনস্টিটিউশন, কিন্তু কিছু কিছু কান্ট্রি যেমন ইউএসএ বলো, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য আলাদা কনস্টিটিউশন এবং স্টেট গভর্নমেন্টের জন্য আলাদা কনস্টিটিউশন। সভাপতি একটা বইয়েতেই যখন সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়মকানুন, স্টেট গভর্নমেন্ট কিভাবে রুলস এন্ড রেগুলেশন চালাবে তার নিয়মকানুন চলছে, সুতরাং বইটা কি হবে, আরো বেশি ভলিউম মোটা হবে। তো সেই জন্য ইন্ডিয়ার কনস্টিটিউশন কি হচ্ছে, লেন্থিয়েস্ট কনস্টিটিউশন। যদিও লেন্থিয়েস্ট হিসাবে ইউএস এর একটা পার্টিকুলার স্টেট আছে যার কনস্টিটিউশন ইন্ডিয়ার থেকেও লেন্থিয়েস্ট, স্টেটটার নাম হচ্ছে আলাবামা। ঠিক আছে, ALABAMA, আলাবামা বলে যে স্টেট আছে তার কনস্টিটিউশন হচ্ছে সবথেকে লেন্থিয়েস্ট কনস্টিটিউশন অফ দা ওয়ার্ল্ড। ঠিক আছে, বেস্ট। চলে আসি অরিজিনালি ইন্ডিয়ান কনস্টিটিউশন এর মধ্যে কি কি ছিল। একটা প্রিয়াম্বল ছিল, ঠিক আছে, যাকে বাংলায় বলে প্রস্তাবনা। তাছাড়া 395 আর্টিকেলস, 395 আর্টিকেলস কতগুলো পার্টে ডিভাইড করা ছিল না, 22টা পার্টের মধ্যে ডিভাইড ছিল। ঠিক আছে, এবং এছাড়াও কি ছিল, 8টা শিডিউল ছিল, 8 শিডিউলের মধ্যে অন্তর্গত ছিল। এই জিনিসগুলো আমি আগেও প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসে বলেছি। কিন্তু বিভিন্ন অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর হওয়ার সাথে সাথে অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন, পরে অ্যামেন্ডমেন্ট নিয়ে স্পেশাল ক্লাস নেবো আমি। তো এই আর্টিকেলের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকবে, পার্টের সংখ্যা বাড়তে থাকবে, শিডিউলের সংখ্যাও বাড়তে থাকবে। ঠিক আছে, তো অ্যাট প্রেজেন্ট সিনারিওতে 465ও নেই, এখন তার থেকেও বেড়ে গেছে। ঠিক আছে, অ্যাট প্রেজেন্ট কতগুলো আর্টিকেল এটা কোথাও জিজ্ঞাসা করবে না। ঠিক আছে, এবং কি আছে, 25টা পার্ট আছে এবং 12টা শিডিউলের মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিভাইড হয়ে আছে। ক্লিয়ার? বেশ। তো এই যে এতগুলো পার্ট আর্টিকেল, এগুলো বাড়ার কারণ কি না, বিভিন্ন অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর যখন যেরকম দরকার সেই মতো অনুযায়ী নতুন নিয়ম কানুনকে কনস্টিটিউশনে অ্যাড করা হয়, এই প্রসিডিওরকে বলা হয় অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর। ঠিক আছে, এই যে পরের স্ট্যান্ডে দেখতে পাচ্ছ, দ্য ভেরিয়াস অ্যামেন্ডমেন্ট ক্যারিড আউট সিন্স 1951 থেকে, হ্যাঁ, ডিলিটেড, কিছু আর্টিকেল ডিলিটও করেছে, কিছু অ্যাডও করেছে। মোটামুটি 20 আর্টিকেল ডিলিট করেছে, 1 পার্ট ডিলিট হয়েছে এবং 85 মতো আর্টিকেল অ্যাড হয়েছে, 4টে পার্ট নতুন করে অ্যাড হয়েছে, 4টে শিডিউল নতুন করে অ্যাড হয়েছে। ঠিক আছে, এই সমস্ত কারণের জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কি হয়ে গেছে, তার ভলিউমটা বেড়ে গেছে, লেন্থিয়েস্ট কনস্টিটিউশন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, বেশ। এবার দেখাচ্ছে 4টে ফ্যাক্টরের কথা বলবো, যে 4টে ফ্যাক্টরের জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের ভলিউম এত বেশি। ঠিক আছে, এটিকে বলা হয় এলিফ্যান্টাইন সাইজ বলা হচ্ছে, এর বৃহৎ আকারের জন্য, লেন্থিয়েস্ট সাইজের জন্য। ঠিক আছে, প্রথম ফ্যাক্ট হচ্ছে জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট। জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরের মধ্যে কি পাবে না, এখানে যে জিওগ্রাফিক্যাল ভাস্টনেস আছে, আমাদের কান্ট্রি যে ডাইভার্সিটি আছে তার কারণে বিভিন্ন জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস এর কারণে কি হয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন লেন্থি হয়ে গেছে। নেক্সট হচ্ছে হিস্টোরিক্যাল ফ্যাক্টর। হিস্টোরিক্যাল ফ্যাক্টরের মধ্যে বললাম যে বিভিন্ন অ্যাক্টের দ্বারা মডিফাই হতে হতে আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হয়েছে। তার মধ্যে প্রধান যে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যেখান থেকে মোটামুটি 60% এর মতো প্রভিশন ডাইরেক্ট তুলে নেওয়া হয়েছে আজকের কনস্টিটিউশনে, একটু আগেই বললাম আমি। নেক্সট আর কি কি ফ্যাক্টর কাজ করছে না, সিঙ্গেল কনস্টিটিউশন, এটাও আমি আগেই বললাম, সিঙ্গেল কনস্টিটিউশন। এখানে কি আছে, ইউএস এর মতো আলাদা আলাদা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য আলাদা কনস্টিটিউশন, স্টেট গভর্নমেন্টের জন্য আলাদা কনস্টিটিউশন, এরকম নেই। বোথ দ্য সেন্টার এন্ড স্টেট, তার জন্য সেম একটাই কনস্টিটিউশন, সেখানেই সমস্ত প্রভিশন লেখা আছে। সভাপতি ভলিউম তো বাড়ারই কথা। নেক্সট, ডোমিনেন্স অফ লিগ্যাল লুমিনারিজ। ইন্ডিয়ান কনস্টিটিউশনে যারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যারা মেম্বার ছিল, অর্থাৎ যারা কনস্টিটিউশন মেকারের ভূমিকা পালন করেছিল, তাদের মধ্যে ম্যাক্সিমামটাই কি ছিল, আইনজীবী ছিল। সুতরাং তারা সেই সমস্ত ডিটেইল ডেসক্রিপশন তার মধ্যে দিয়ে গেছে, ফলত ইন্ডিয়ান কনস্টিটিউশনের ভলিউম কি হয়েছে, বেড়েছে। নেক্সট যে ফিচার নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ড্রন ফ্রম ভেরিয়াস সোর্সেস। ইন্ডিয়ান কনস্টিটিউশন করতে গিয়ে নেওয়া হয়েছে না, বিভিন্ন সোর্স থেকে একত্রিত করে ইন্ডিয়ান কনস্টিটিউশন বানানো হয়েছে। এই কনস্টিটিউশন মেকাররা, কনস্টিটিউশন যারা মেকারের ভূমিকা পালন করেছিল, তারা মোটামুটি 60টা দেশের কনস্টিটিউশন আগে অধ্যয়ন করে তারপর আমাদের কনস্টিটিউশন তৈরি করে। সেখান থেকে যে সমস্ত ভালো জিনিস, অর্থাৎ আমাদের ইন্ডিয়ার পটভূমিকায় যে সমস্ত জিনিসগুলো অ্যাপ্লিকেবল হবে সেই অনুযায়ী সেই সমস্ত প্রভিশনকে নেওয়া হয়েছে। ক্লিয়ার? The Constitution of India has borrowed most of its provision from constitution of various other countries as well as from the government of India. 1935 অ্যাক্ট থেকে তো নেওয়া হয়েছেই, তাছাড়াও বিভিন্ন আদার কান্ট্রিজ তাদের যে কনস্টিটিউশন সেখান থেকেও কি নেওয়া হয়েছে
নানান জিনিসকে বড় করা হয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে। এখানে তিনটে জিনিস নিয়ে বোঝাবো আমি, ঠিক আছে। প্রথম হচ্ছে স্ট্রাকচারাল পার্ট, দ্বিতীয় হচ্ছে ফিলোসফিক্যাল পার্ট, আর একটা হচ্ছে পলিটিক্যাল পার্ট। আচ্ছা, প্রথমে দেখা যাক স্ট্রাকচারাল পার্ট, ইন্ডিয়ার কনস্টিটিউশনের ধাঁচাটা কেমন হবে, গঠনটা কিরকম হবে। সেই মেন যে স্ট্রাকচারাল পার্ট সেটা কোত্থেকে নেওয়া হয়েছে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া হয়েছে। নেক্সট আসছি যেটা ফিলোসফিক্যাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, সেগুলো কোত্থেকে নেওয়া হয়েছে না, তার মধ্যে কি কি বল, যেমন ফান্ডামেন্টাল রাইটস বলো, ডিপিএসপি বলো, এইগুলো মোটামুটি নেওয়া হয়েছে ইউএস এর কনস্টিটিউশন থেকে অথবা আইরিশ কনস্টিটিউশন থেকে। স্পেসিফিক্যালি এই প্রভিশন কোত্থেকে নেওয়া হয়েছে তার জন্য আমি আলাদা ডিটেলস পড়াবো, ঠিক আছে। যেমন ফান্ডামেন্টাল রাইটস কোত্থেকে নেওয়া হয়েছে না, আমেরিকান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ডিপিএসপি কোত্থেকে নেওয়া হয়েছে, আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। বেশ, নেক্সট আসছে পলিটিক্যাল পার্ট। পলিটিক্যাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, পলিটিক্যাল পার্টের মধ্যে কিভাবে চলছে না, কিভাবে শাসন, ল কিভাবে তৈরি হবে, কিভাবে শাসন চলবে, গভর্নমেন্ট কিভাবে চলবে, সেগুলো কোত্থেকে নেওয়া হয়েছে না, সবটাই একটা জেনারেল কনসেপ্টের কথা। ইন্ডিয়াতে এতদিন পলিটিক্যাল পাওয়ার কে ছিল, ব্রিটিশ ছিল, তারা শাসন করেছে। অর্থাৎ ইন্ডিয়া যে শাসন প্রণালীতে অভ্যস্ত, কাদের শাসন প্রণালীতে অভ্যস্ত না, ব্রিটিশদের শাসন প্রণালীতে অভ্যস্ত। অর্থাৎ পলিটিক্যাল পার্ট, অর্থাৎ শাসন কিভাবে চলবে, গভর্নমেন্ট কিভাবে চলবে, ক্যাবিনেট গভর্নমেন্ট এবং এক্সিকিউটিভের সাথে লেজিসলেটিভের রিলেশন কি হবে, এই সমস্ত জিনিস সর্বাধিক কার কাছ থেকে বড় করা হবে না, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে বড় করা হবে। ইন্ডিয়াও তাই করেছে। এছাড়াও বেশ কিছু আদার প্রভিশন আছে যেগুলো দুনিয়ার আরো নানান কান্ট্রি থেকে এখান থেকে ওখান থেকে কালেক্ট করা হয়েছে। যেমন আদার প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন হ্যাভ বিন ড্রন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ কানাডা থেকে কিছু নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া থেকে কিছু নেওয়া হয়েছে, জার্মানি, ইউএসএসআর যেটা বর্তমানে রাশিয়া, ফ্রান্স, সাউথ আফ্রিকা, জাপান, এই সমস্ত জায়গা থেকে নেওয়া হয়েছে। যেমন বলো, সাউথ আফ্রিকা থেকে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর নেওয়া হয়েছে, বলো, তাই না। ইউএসএসআর থেকে ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হচ্ছে, ঠিক আছে। এগুলো ডিটেইলস আমি পড়াবো, প্রত্যেকটা সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে আলাদা একটা ক্লাস, ঠিক আছে। নেক্সট অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে বলো, সমবর্তী সূচি নেওয়া হচ্ছে, ঠিক আছে। অস্ট্রেলিয়া থেকে সমবর্তী সূচি, যেটাকে ইংলিশে বলে কনকারেন্ট লিস্ট। এই সমস্ত ডিটেইল আমি পড়াবো, ঠিক আছে। নেক্সট আসছি নেক্সট ফিচারসে, ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। ইন্ডিয়ার কনস্টিটিউশনের মধ্যে কি রয়েছে না, রিজিডিটি এবং ফ্লেক্সিবিলিটি দুটোর একটা প্রপার মিশ্রণ বানা হয়েছে, এটা সঠিকভাবে ব্লেন্ড করা হয়েছে, ঠিক আছে। বেশ, তাহলে তার আগে জানতে হবে এই দুটো শব্দের মানে। রিজিডিটি, কনস্টিটিউশন, কোন দেশের কনস্টিটিউশন রিজিড বলতে কি বোঝায়, আর কোন দেশের কনস্টিটিউশন ফ্লেক্সিবল বলতে কি বোঝায়। আচ্ছা, কোন দেশের কনস্টিটিউশন রিজিড এবং ফ্লেক্সিবল কি হিসাবে ভাগ করা হবে না, সেই দেশের কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার প্রসিডিওর কতটা সোজা বা কঠিন তার উপর বেস করে। যদি কনস্টিটিউশনে যা লেখা আছে, যে সমস্ত কনস্টিটিউশনে প্রভিশন লেখা আছে, সেগুলোকে যদি ইজিলি অ্যামেন্ড করে দেওয়া যায়, যে হ্যাঁ খুব সহজেই তাকে পরিবর্তন করে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, তাহলে তাকে কি বলবে, সেই দেশের কনস্টিটিউশন অবভিয়াসলি ফ্লেক্সিবল কনস্টিটিউশন, যেমন করে খুশি তাকে সেভ দিতে পারছি, তাকে চেঞ্জ করতে পারছি। আর রিজিড কখন বলবো না, সেই দেশের কনস্টিটিউশনকে পরিবর্তন করতে গেলে, তাকে অ্যামেন্ড করতে গেলে অনেক বেশি কাঠখড় পোড়াতে হবে, অতটা সহজ ব্যাপার নয়, তখন তাই কি বলবে, রিজিড রিজিড কনস্টিটিউশন, ঠিক আছে। আচ্ছা, তো বলিয়ে দিলাম কনস্টিটিউশন অলসো ক্লাসিফাইড ইনটু রিজিড এবং ফ্লেক্সিবল, দুটো ভাগে ভাগ করা হয়েছে। Rigid constitution requires a special procedure for its amendment, that is American constitution. Rigid constitution example কি, আমেরিকান কনস্টিটিউশন। ফ্লেক্সিবল কনস্টিটিউশন এক্সাম্পল কি, ব্রিটিশ কনস্টিটিউশন। সহজেই তাকে অ্যামেন্ড করা যায়, সহজেই পরিবর্তন করা যায়, ঠিক আছে। একটু কি বললাম, ব্রিটিশ কনস্টিটিউশন ফ্লেক্সিবল কেন বলছি না, ব্রিটিশের পার্লামেন্ট হচ্ছে বেশি পাওয়ারফুল, পার্লামেন্ট যখন খুশি বিভিন্ন অ্যাক্টের দ্বারা কনস্টিটিউশনে পরিবর্তন করতে পারে। আচ্ছা, কি বলা হলো না, রিজিড কনস্টিটিউশনে কি দরকার না, স্পেশাল প্রসিডিওর অফ অ্যামেন্ডমেন্ট আছে, তার অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর অনেক বেশি জটিল, কম পরিবর্তন হয়েছে, ঠিক আছে। আর ফ্লেক্সিবল কনস্টিটিউশনে কি বলবো না, a flexible constitution can be amended into the same manner as an ordinary laws are made, ঠিক আছে। কমন অর্ডিনারি ল এর দ্বারা তাকে, তার জন্য স্পেশাল মেজরিটি লাগবে না, সিম্পল মেজরিটির দ্বারা অর্ডিনারি ল পাস করে, হ্যাঁ ভোটাভুটি হলো, ঠিক আছে, হ্যাঁ এর দিকে ভোট পড়েছে, তাহলে চেঞ্জ করো, মোর দ্যান 50% ভোট পেলে চেঞ্জ করা যাবে। অ্যাজ ফর এক্সাম্পল কার ক্ষেত্রে না, ব্রিটিশ কনস্টিটিউশন, তাকে বলবে যে হ্যাঁ অনেক বেশি ফ্লেক্সিবল, চেঞ্জ করা অনেক বেশি ফ্লেক্সিবল। কিন্তু ইন্ডিয়ার কনস্টিটিউশন কি রকম না, ইন্ডিয়ার কনস্টিটিউশন ফ্লেক্সিবলও বটে, তার সাথে রিজিডও বটে, একটা প্রপার ব্লেন্ড করা হয়েছে। কেন বলছি ফ্লেক্সিবল এবং পাশাপাশি রিজিড, তার কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশনের বেশ কিছু প্রভিশনকে, বেশ কিছু জায়গাকে চেঞ্জ করতে গেলে কি লাগে না, স্পেশাল মেজরিটি লাগে, ঠিক আছে, তার অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর আলাদা। আর বেশ কিছু জায়গাকে পরিবর্তন করতে গেলে লাগে সিম্পল মেজরিটি,
আচ্ছা, এখানে একটা বলে রাখি, সিম্পল মেজরিটি, স্পেশাল মেজরিটি, ইফেক্টিভ মেজরিটি, এই সমস্ত জিনিস আমি আলাদা ইন ডিটেলস পড়াবো যখন পার্লামেন্টে আসবে। ঠিক আছে, মেজরিটির কত ধরনের মেজরিটি হয় ইন ডিটেলস চিন্তার কোনো কারণ নেই। এখানে যতটুকু বলা হচ্ছে ততটুকু শুধু না, না হলে মেজরিটি নিয়ে একটা আলাদা ক্লাস হয়ে যাবে, টপিক চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, তো ইন্ডিয়ান কনস্টিটিউশন কি হচ্ছে, সিনথেসিস অফ বোথ, অর্থাৎ এর মধ্যে রিজিডনেসও আছে, ফ্লেক্সিবিলিটিও আছে। তো এই যে অ্যামেন্ডমেন্টের প্রসিডিওর দেওয়া আছে আর্টিকেল 368, ঠিক আছে। তার আগে বলে দিই, রিজিড কনস্টিটিউশন যখন বললাম, যেমন ইউএসএ হচ্ছে অ্যাজ ফর এক্সাম্পল রিজিড কনস্টিটিউশন, তাহলে সবই বোঝা যাচ্ছে ইউএসএ অ্যামেন্ডমেন্ট খুব কম হয়েছে। আজ পর্যন্ত মাত্র 16খানা অ্যামেন্ডমেন্ট ইউএসএ হয়েছে। ইউএস এর কনস্টিটিউশন যখন তৈরি হয়েছিল, আচ্ছা, 1789-এ ইউএস এর কনস্টিটিউশন রেডি হয়, ঠিক আছে। তো 1789-এ ইউএস যখন সংবিধান রেডি হচ্ছে, তার পরবর্তী 2 বছরের মধ্যে তোমার 10খানা অ্যামেন্ডমেন্ট হয়ে যায়, ঠিক আছে, যেটাকে আমরা পরে বিল অফ রাইটস নামে পরিচিত হচ্ছে, এবং ইন্ডিয়াতে যেটাকে ফান্ডামেন্টাল রাইটস বলি, ঠিক আছে। তো যাই হোক, সেটা 1791-এর কথা, এবং তারপর থেকে আজ পর্যন্ত ইউএসএ আমাদের থেকে অনেক আগে স্বাধীন হয়েছে, তা সত্ত্বেও তার অ্যামেন্ডমেন্টের সংখ্যা হচ্ছে মাত্র 16খানা। আর সেই জায়গায় ইন্ডিয়া 104 নম্বর অ্যামেন্ডমেন্টে পৌঁছে গেছে। বোঝা যাচ্ছে কতটা রিজিড আমেরিকান কনস্টিটিউশন। এবং ইউএসএ আর্টিকেল সংখ্যাও কম, মোস্ট প্রবাবলি 7টার মতো আর্টিকেল আছে। যাই হোক, রিজিডনেস বোঝা গেছে। এবার এসো ইন্ডিয়ার কি রকম তার অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর চেঞ্জ করতে গেলে কিরকম কি লাগে। আন্ডার 368 এর দ্বারা ইন্ডিয়াতে যে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরের কথা বলা আছে, ঠিক আছে, 368 এর বাইরে কেউ কিন্তু অ্যামেন্ডমেন্ট করা হয়, কনস্টিটিউশনে পরিবর্তন আনা হয়, ঠিক আছে। কিন্তু অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর আন্ডার 368 এর মধ্যে যেটা কথা বলা আছে, সেখানে 2 ধরনের মেজরিটি উল্লেখ আছে। এক কি না, স্পেশাল মেজরিটি অফ দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের স্পেশাল মেজরিটি লাগবে। আচ্ছা, পার্লামেন্টের স্পেশাল মেজরিটি মানে কি বোঝাতে চাইছে, 2/3 মেজরিটি লাগবে, দুটো মেজরিটি একসাথে হোল্ড করতে হয়, তবে থেকে স্পেশাল মেজরিটি অফ দ্য পার্লামেন্ট আন্ডার 368 এর মধ্যে আসবে, ঠিক আছে। আচ্ছা, 2/3 মেজরিটি, কার 2/3 লাগবে, অফ দ্য মেম্বার্স অফ ইচ হাউস প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, যারা সেই দিনকে উপস্থিত আছে এবং ভোট দিয়েছে, তার 2/3 মেম্বার তো ভোট দিতে হবে, সেটা পেতে হবে। তার সাথে তার কি লাগবে, মেজরিটি লাগবে মোর দ্যান 50%, কিরকম, অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য ইচ হাউসেস, সেই হাউসের যেটা টোটাল মেম্বারশিপ আছে, সেদিনে উপস্থিত না উপস্থিত দেখবে না, টোটাল যে মেম্বারশিপ, তার মোর দ্যান 50% ভোটও পেতে হবে, এই ক্রাইটেরিয়াও ফুলফিল করতে হবে। আবার সেই দিনকে যারা প্রেজেন্ট অ্যান্ড ভোটিং আছে, তার 2/3 এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, তখন তাকে বলবে যে স্পেশাল মেজরিটিতে পাস করেছে, তখন সেই কনস্টিটিউশনের প্রভিশনকে অ্যামেন্ড করা হবে, পরিবর্তন করা হবে আন্ডার আর্টিকেল 368। এবং কিছু কিছু বিষয় আছে, সেই বিষয়ের পরিবর্তন করতে গেলে কি লাগে না, এই উপরিউক্ত স্পেশাল মেজরিটি তো লাগবেই পার্লামেন্ট, উইথ দ্য র্যাটিফিকেশন অফ, উইথ দ্য র্যাটিফিকেশন কার, বাই দ্য হাফ অফ দ্য টোটাল স্টেট। অর্থাৎ উপরের মেজরিটি পাস করার সাথে সাথে আরো তাকে জটিল করা হচ্ছে, কিরকম না, 28টা স্টেটের মধ্যে মোর দেন 50% স্টেটকে তার অ্যাসাইন দিতে হবে, তার হ্যাঁ দিতে হবে। উপরের প্রসিডিওর তো লাগবেই, প্লাস এটাও লাগবে, এই দুই ধরনের। এবার সেটা বিষয় অনুযায়ী ভাগ আছে, যেখানে স্টেট ইনভলভ থাকে সেখানে এই দ্বিতীয় ধরনের মেজরিটির কথা আসে, যেগুলো ইন ডিটেলস যখন যাবো তখন আস্তে আস্তে ক্লিয়ার হবে, ঠিক আছে। তো আন্ডার 368 এ কনস্টিটিউশনকে পরিবর্তন করার জন্য এই দুই প্রভিশন, প্রথমটা স্পেশাল মেজরিটি, স্পেশাল মেজরিটি বলতে এখানে কি বুঝলেন না, 2/3 অফ স্পেশাল এন্ড ভোটিং প্লাস তার সাথে মোর দেন 50% অফ দ্য টোটাল স্টেট। অ্যান্ড সেকেন্ড ওয়ান, স্পেশাল মেজরিটি, যেটা তো লাগছেই, যার জন্য 2/3 আর মোর দেন 50% ওটা তো লাগছেই, তার সাথে সাথে মোর দেন 50% অফ দ্য স্টেট রেকমেন্ডেশন অলসো লাগছে, ঠিক আছে। নেক্সট, সাম প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশন আরো কিছু প্রভিশন আছে যেগুলো কি মেজরিটি দিয়ে পাস হয়ে যায়, সিম্পল মেজরিটি দিয়ে পাস হয়ে যায়, কিন্তু এই মেজরিটি গুলোকে কার মধ্যে ধরবে না, না আন্ডার 368 এর দ্বারা ধরা হবে না, ঠিক আছে। যখন ইউনিয়ন এন্ড টেরিটরি পড়াবো তখনই বুঝতে পারবে এর কথা আসবে, সিম্পল মেজরিটি দিয়ে কিভাবে পরিবর্তন হচ্ছে, প্লেন মোর দেন 50% অফ ইচ এন্ড হাউসেস পাস হবে, ঠিক আছে, কিছু প্রভিশন পরিবর্তন করতে গেলে। অর্থাৎ আমরা কি দেখলাম না, সাম প্রভিশন কে পরিবর্তন করতে গেলে আন্ডার 368 এর দ্বারা পরিবর্তন হবে, যেটা কিনা একটু জটিল, স্পেশাল মেজরিটি দিয়ে পাস করছে। আর কিছু মেজরিটি কে ইয়ে করতে গেলে, অর্থাৎ কিছু প্রভিশন কে চেঞ্জ করতে গেলে প্লেন সিম্পল মেজরিটি দিয়ে পাস হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কি বলবো আমরা, ফ্লেক্সিবিলিটি আসছে, আর এখানে কি আসছে, রিজিডিটি আসছে। অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন একই সাথে ফ্লেক্সিবল, একই সাথে রিজিড, নরম গরমের এক সঙ্গে মিশ্রণ বানানো হয়েছে এবং প্রপারলি যথেষ্ট গুড ওয়ার্ক হয়েছে, ঠিক আছে। নেক্সট আসছে নেক্সট ফিচার্স না, ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস, কথাটা মানে বুঝতে হবে।
ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি পাওয়ার্স। আচ্ছা, এই যে দু ধরনের সরকার চলতে পারে, ঠিক আছে, দু ধরনের ফিচার অনুযায়ী আমি এটা ভাগ করছি, যদিও এটা নিয়ে ডিটেলস ক্লাস নেবো আমি, ফেডারেল সিস্টেম, ইউনিটারি সিস্টেম, ঠিক আছে। তো যাই হোক, ফেডারেল সিস্টেম কখন বলবে, অ্যাকচুয়ালি ফেডারেল এবং ইউনিটারি কার উপর বেস করে ভাঙছি, প্রথমে এটা ভাবতে হবে যে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এই দুটোর মধ্যে রিলেশন কি রকম আছে, তার উপর বেস করে গভর্নমেন্টকে ভাঙা হচ্ছে। সেটা ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্টে চলছে না ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্টে চলছে। যদি স্টেটকে পুরোপুরিভাবে আলাদা পাওয়ার থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের আলাদা পাওয়ার, স্টেট গভর্নমেন্টের আলাদা পাওয়ার, কেউ কারোর ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না, বলা হবে ফেডারেল ফিচারে আছে। আর যেখানে স্টেটের অস্তিত্ব কম এবং সেন্ট্রাল পুরোপুরিভাবে স্টেটকে রেগুলেট করছে, তখন তাকে কি বলবে, ইউনিটারি ফিচারে আছে। বুঝে গেল? দেখা যাক ফিচার্স অফ ফেডারেশন, এটা এখানেই ক্লিয়ার হবে। ফিচার্স অফ ফেডারেশন কি বলছে, এখানে দুটো গভর্নমেন্ট থাকবে, অর্থাৎ প্রপার ডিভিশন অফ পাওয়ার্স থাকবে। অর্থাৎ এর কি কি ইয়ে দেখে আমি বুঝতে পারবো এটা ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টে, এই যে বললাম দুটো গভর্নমেন্ট, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, দুটো আলাদা আলাদা গভর্নমেন্ট নিজেদের মতো করে চালাবে, প্রপার ডিভিশন অফ পাওয়ার আছে, অর্থাৎ এই বিষয়গুলোর উপর সেন্ট্রাল গভর্নমেন্ট দেখাশোনা করবে, তারা নিয়ম কানুন বানাবে, এই বিষয়গুলোর উপর স্টেট গভর্নমেন্ট নিয়ম কানুন বানাবে। রিটেন কনস্টিটিউশন হতে হবে, ঠিক আছে, এরও এটাও একটা ফিচার। সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, যেখানে কনস্টিটিউশনই সম্প্রুভ হবে, রিজিডিটি অফ দ্য কনস্টিটিউশন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি অ্যান্ড বাইক্যামেরালিজম, এগুলো সব ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্টের ফিচার। নেক্সট আসছে ইউনিটারি অর নন ফেডারেল ফিচার্স, যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে স্ট্রং হবে, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ারফুল, স্টেটের অস্তিত্ব কম থাকবে, সিঙ্গেল কনস্টিটিউশন, একটাই কনস্টিটিউশন, সিঙ্গেল সিটিজেনশিপ, flexibility of the constitution, integrated judiciary, appointment of the state governor by the central, all India services, emergency provisions, এই সমস্তগুলো কার ফিচার, না ইউনিটারি ফিচার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন একই সাথে কিছু ফেডারেলের ফিচার বহন করছে এবং কিছু ইউনিটারি গভর্নমেন্ট হওয়ার ফিচারও বহন করছে। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন কিরকম, একই সাথে ফেডারেলও বটে, একই সাথে ইউনিটারি। এই যেমন বলি অল ইন্ডিয়া সার্ভিসেস কিসের ফিচার, না ইউনিটারি ফিচার। কেন ইউনিটারি ফিচার হবে, না একটাই সার্ভিসেস, এখানে স্টেটের কোনো আলাদা করে অস্তিত্ব নেই, এখানে স্টেটও পার্টিসিপেট করছি, স্টেটের আমি ওয়েস্ট বেঙ্গলের হয়ে আমি অল ইন্ডিয়া সার্ভিসে বসতে পারি, বিহারের হয়ে অল ইন্ডিয়া সার্ভিসে বসতে পারি, কোনো ডিসক্রিমিনেশন নেই এখানে। তো এখানে কে রেগুলেট করছে, না সেন্ট্রাল গভর্নমেন্ট অল ইন্ডিয়া সার্ভিসে রেগুলেট করছে। তো বোঝা গেল, তো এটা হচ্ছে ইউনিটারি ফিচার। বা স্টেটের যে গভর্নর থাকে, স্টেটের যে গভর্নর থাকে তাকে কে অ্যাপয়েন্ট করছে, বলো, সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা অ্যাপয়েন্ট হচ্ছে, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে। তো বোঝা গেল, তো স্টেটের উপর কন্ট্রোল কারা থাকছে, না সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোল থাকছে। এগুলো কার ফিচার হবে, ইউনিটারি গভর্নমেন্টের ফিচার। এগুলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফিচার, ইন্ডিয়ান কনস্টিটিউশনে থাকে। তো সিঙ্গেল সিটিজেনশিপ আছে, একটাই সিটিজেনশিপ, স্টেটের জন্য আলাদা করে কোনো সিটিজেনশিপ নেই। ওয়েস্ট বেঙ্গলের আলাদা করে সিটিজেনশিপ কিছু নেই, ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে পারে কিন্তু সিটিজেন না। বোঝা গেল, কোন স্টেটের জন্য সিঙ্গেল কনস্টিটিউশন নেই, যে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের জন্য আলাদা কনস্টিটিউশন হবে, বিহারের ইউপির জন্য আলাদা কনস্টিটিউশন হবে, একটাই কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা সকলকে ফলো করবে। তো এগুলো সমস্ত ইউনিটারি ফিচার, একই সাথে সাথে কিছু ফেডারেল ফিচারও বহন করছে। তাই ইন্ডিয়ান কনস্টিটিউশনকে বলা হয় ফেডারেল ইন স্ট্রাকচার, গঠনগত দিক থেকে ইন্ডিয়া হচ্ছে কি ফেডারেল, কিন্তু নেচারের দিক থেকে কি হিসাবে হচ্ছে, না ইউনিটারি নেচার বহন করছে। বোঝা গেল? আচ্ছা, কি হিসাবে ফেডারেল বলছি, গঠনগত দিক থেকে ফেডারেল। ইন্ডিয়ান এই যে বললাম স্টেটের প্রপার ডিভিশন থাকবে, সেন্ট্রাল প্রপার ডিভিশন, এই বিষয়গুলোর উপর সেন্ট্রাল গভর্নমেন্ট ল বানাবে, এই বিষয়গুলোর উপর স্টেট গভর্নমেন্ট ল বানাবে। তার জন্য কি আছে, না ইউনিয়ন লিস্ট আছে, ইউনিয়ন লিস্টের উপর সেন্ট্রাল গভর্নমেন্ট ল বানাবে, স্টেট লিস্ট আছে, তার উপর কে বানাবে, না স্টেট গভর্নমেন্ট ল বানাবে। অর্থাৎ প্রপার ডিভিশন রয়েছে এখানে, ঠিক আছে। বেশ, দেখা যাক বিভিন্ন এক্সপার্টদের মতামত কি। দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দ্য টার্ম ফেডারেশন হ্যাজ নো হায়ার বিন ইউজড ইন দ্য কনস্টিটিউশন, যদিও বলছি ইন্ডিয়া ফেডারেশন বটে, ঠিক আছে, যদি এই ফেডারেশন শব্দের কোথাও উল্লেখ নাই ইন্ডিয়ার কনস্টিটিউশন, কোনো জায়গায় ফেডারেশন শব্দের ইন্ডিয়াকে ডিসক্রাইব করে। এর পরিবর্তে ইন্ডিয়াকে কি ডিসক্রাইব করা হচ্ছে, না আর্টিকেল 1 ইন্ডিয়াকে ডিসক্রাইব করছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ আ ইউনিয়ন অফ স্টেট, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ ইউনিয়ন অফ স্টেট। এখানে ইন্ডিয়া ইউনিয়ন অফ স্টেট হিসেবে লেখা রয়েছে আর্টিকেল 1 এ। ইউনিয়ন অফ স্টেট এটা কি ইমপ্লাই করছে, না এটা বোঝাতে চাইছে ইন্ডিয়ান ফেডারেশন যেটা ইজ নট দ্য রেজাল্ট অফ এগ্রিমেন্ট বাই দ্য স্টেট, কোন বিভিন্ন স্টেট রয়েছে কোন এগ্রিমেন্টের দ্বারা ইন্ডিয়া ফর্ম করেছে এরকম ব্যাপারটা নয়, নট লাইক ইউএসএ, ঠিক আছে। নো স্টেট হ্যাজ দ্য রাইট টু সাকসিড ফ্রম দ্য ফেডারেশন, কোন স্টেটের এখানে কোনো রাইট নেই যে হ্যাঁ কালকে আমি ইন্ডিয়াতে থাকবো না, ইন্ডিয়ার বাইরে চলে যাবো, এরকম কোনো ক্ষমতা এক স্টেটের কাছে, ঠিক আছে। এটা ডিসকাস করছে, এটাই ইমপ্লাই করছে ইউনিয়ন অফ স্টেট,
ঠিক আছে, ইউনিয়ন অফ স্টেট মানে তুমি কালকে ইন্ডিয়া থেকে বেরিয়ে যেতে পারবে না, স্বাধীনভাবে তুমি কিছু ঘোষণা করতে পারবে না। বুঝতে পারলো? বেশ, নেক্সট, একটু আগে যে কথাটা বললাম, ইন্ডিয়ান ফেডারেশন কি রকম? ফেডারেল ইন ফর্ম, গঠনগত দিক থেকে বা স্ট্রাকচারগত দিক থেকে ইন্ডিয়া হচ্ছে ফেডারেল বাট ইউনিটারি ইন স্পিরিট। ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স, ফেডারেল ইন ফর্ম বাট ইউনিটারি ইন স্পিরিট। ঠিক আছে, বেশ। ইন্ডিয়ার এই যে ফেডারেল গভর্নমেন্ট না ইউনিটারি গভর্নমেন্ট, এটা নিয়ে বিভিন্ন এক্সপার্টের বিভিন্ন মতামত আছে, যেগুলো পরীক্ষায় পড়ে, অর্থাৎ মনে রাখতে হবে। কোয়াসি ফেডারেল, ইন্ডিয়াকে কোয়াসি ফেডারেল কে বলেছিল? না কেসি ওয়্যার বলেছিল। বার্গেনিং ফেডারেলিজম কে বলেছিল? মরিস জোন্স বলেছিল। কোঅপারেটিভ ফেডারেলিজম কে বলেছিল? গ্রানভিল অস্টিন বলেছিল। আর ফেডারেশন উইথ এ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি কে বলেছিল? আইভার জেনিংস বলেছিল। সব গোটা, এখানে কোনো কিছু কাটছাট করার কোনো ব্যাপার নেই, যতগুলো লেখা আছে প্রত্যেকটা মোস্ট 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 ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসা, কোনো না কোনো পরীক্ষায় আসবে। ঠিক আছে, মনে রাখবে একটু, এমন কিছু 2-3 বার পড়লেই মনে থাকবে। কোয়াসি ফেডারেল, কেসি ওয়্যার, ঠিক আছে, কোয়াসি ক থেকে ক মিলছে, ঠিক আছে, এরকম মোটামুটি ছন্দ মিলিয়ে করে নিতে হবে নিজেদের মুখস্থ রাখার জন্য। কোয়াসি ফেডারেল, কেসি ওয়্যার, বার্গেনিং ফেডারেলিজম, মরিস জোন্স, কোঅপারেটিভ ফেডারেলিজম, গ্রানভিল অস্টিন, and federation by centralizing tendency by আইভার জেনিংস। নেক্সট যে ফিচার নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আচ্ছা, এর আগেও গভর্নমেন্ট দু রকম বললাম, এক হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট, এক হচ্ছে বলো ইউনিটারি গভর্নমেন্ট। ঠিক আছে, দু রকম বললাম না? এই যে আগে এটাতেই তো বোঝালাম। দেখো, এক হচ্ছে ফেডারেল সিস্টেম আর এক হচ্ছে ইউনিটারি সিস্টেম। ফেডারেল গভর্নমেন্ট হতে পারে ইউনিটারি, কার উপর বেস করে বললাম? না সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে স্টেট গভর্নমেন্টের কি রকম রিলেশন তার উপর বেস করে বললাম। এবার গভর্নমেন্টকে দুটো ভাগে আরো ক্লাসিফাই করতে পারি, এক হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। ঠিক আছে, এক হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। এটা আবার কার উপর বেস করে গভর্নমেন্টের ভাগ হচ্ছে? একটু আগেই তো গভর্নমেন্টকে দুভাগে ভাগ করতে পারলাম, কিন্তু সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের রিলেশনের উপর বেস করে। এবার রিলেশনের ব্যক্তিগুলো আলাদা আলাদা হয়েছে, অর্থাৎ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট কার বেসিসে বলবো? না ওই যে প্রথম দিন বলেছিলাম যে তিনটে পার্ট আছে, তিনটে অর্গান। কি কি অর্গান? লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি। আচ্ছা, জুডিশিয়ারি কথা তো ছাড়ো, জুডিশিয়ারি লেজিসলেটিভ এক্সিকিউটিভ থেকে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট বডি, এর সাথে কোনো লেনা দেনা নেই। লেনা দেনা কার মধ্যে আছে? লেজিসলেটিভ বডি আর এক্সিকিউটিভ বডির মধ্যে আছে। লেজিসলেটিভ বডি কি করতো? ল তৈরি করতো, ল মেকিং বডি, ল তৈরি করবে। আচ্ছা, সেই লকে ইমপ্লিমেন্ট কে করবে? এক্সিকিউটিভ বডি ইমপ্লিমেন্ট করবে। ভেরি গুড। অর্থাৎ এই দুটো বডির মধ্যে কি রকম রিলেশন আছে তার উপর বেস করে গভর্নমেন্টকে দুভাগে ভাগ হচ্ছে। সেই দুটো ভাগ হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট না প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। যদি লেজিসলেটিভের সাথে এক্সিকিউটিভের একে অপরের উপর ডিপেন্ডেন্ট হয়, যদি ভালো সম্পর্ক, যদি সেপারেট বডি না হয়, তাহলে কি হবে? না তাহলে তাকে বলবো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আর যদি একে অপরের উপর কোনো দায়িত্ববোধ নেই, দুটো সেপারেট অর্গান, তখন তাকে কি বলবো? প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। বা দুটোই একই ব্যক্তি, একই ব্যক্তি এক্সিকিউটিভ ফাংশন নিভাচ্ছে, একই সাথে লেজিসলেটিভ ফাংশন। যেমন ইউএসএ কি ফর্ম অফ গভর্নমেন্ট? প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। ওখানে প্রেসিডেন্টই সর্বেসর্বা, সেই নমিনাল এক্সিকিউটিভ মানে সরি সেই হেড অফ দ্য এক্সিকিউটিভ, হেড অফ দ্য লেজিসলেটিভ। ঠিক আছে, একই সাথে দুটো ভূমিকায় পালন করছে, দেখা যায়। আর ব্রিটিশ ফর্ম অফ গভর্নমেন্ট কিরকম? না পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। অর্থাৎ এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ইন্ডিয়া কোথা থেকে অ্যাডপ্ট করেছে? না ব্রিটিশ কনস্টিটিউশন থেকে অ্যাডপ্ট করেছে, ব্রিটিশ সিস্টেম থেকে অ্যাডপ্ট করেছে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ opted for the British parliamentary system of government rather than American presidential form of government। তাহলে আমেরিকায় কি? না প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, ব্রিটিশ কি? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। এই নিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বিস্তর তর্ক বিতর্ক হয়েছিল, যুক্তি আলোচনা হয়েছে যে হ্যাঁ কেন আমরা আমেরিকান প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টকে নেবো না, অ্যাডপ্ট কেন করবো না? তার প্রধান কারণ হচ্ছে ইন্ডিয়া এতদিন ধরে কোন সিস্টেমে অভ্যস্ত? না পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে অভ্যস্ত। হঠাৎ করে প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্টে যাওয়ার দরকার কি? যে ব্যাপারটা নিয়ে ইন্ডিয়া একদিন দেখেনি, অভ্যস্ত নয়। Clear? The parliamentary system is based on the principle of cooperation and coordination between the legislative and executive organs। একটু আগেই বললাম এই legislative organ এবং executive organ-এর মধ্যে একে অপরের সাথে কিরকম কোঅপারেশন, কিরকম কোঅর্ডিনেশন মেনটেন করে রাখছে তার উপর ভাগ করা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই legislative আর executive organ-এর মধ্যে কোঅর্ডিনেশন কোঅপারেশন থাকলে তখন তাকে কি বলবো? যে আমরা পার্লামেন্টারি সিস্টেম, অর্থাৎ একে অপরের উপর নির্ভরশীল। While the presidential system is based on the doctrine of separation of powers between the two organs। অর্থাৎ লেজিসলেটিভ এর পাওয়ার আলাদা, এক্সিকিউটিভ এর পাওয়ার আলাদা। প্রপার সেপারেশন অফ পাওয়ার করা আছে কার ক্ষেত্রে? না প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্টের ক্ষেত্রে। একটু আগেই বললাম। দ্য পার্লামেন্টারি সিস্টেমকে আরেকটি নামে ডাকা হয়, কি বলা হয়? না ওয়েস্টমিনিস্টার মডেল বলা হয়। এছাড়া আরো নাম আছে, ক্যাবিনেট গভর্নমেন্ট বলা হয়, রেসপন্সিবল গভর্নমেন্ট বলা হয়। এই যে
রেসপন্সিবল গভর্নমেন্ট বলা হয়, ক্যাবিনেট গভর্নমেন্ট বলা হয়। ঠিক আছে, আচ্ছা তিনটে জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি। পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টকে ওয়েস্টমিনিস্টার মডেল কেন বলা হয়? পার্লামেন্টারি সিস্টেম কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে? ব্রিটেন থেকে আছে। আচ্ছা ব্রিটেনের পার্লামেন্টের কোথায় বসে আছে? না ওয়েস্টমিনিস্টার বলে জায়গা, তাই সেই জায়গার নাম অনুসারে তাই কি বলা হচ্ছে? ওয়েস্টমিনিস্টার মডেল বলা হচ্ছে। আচ্ছা রেসপন্সিবল গভর্নমেন্টকে কেন বলা হচ্ছে? না এখানে বলো এই সমস্ত এক্সিকিউটিভ যারা এমএলএ এমপি এরা কার উপর ডিপেন্ডেন্ট? না লোকসভার উপর রেসপন্সিবল থাকে। ঠিক আছে, তো সেই কারণে কি বলা হচ্ছে? না রেসপন্সিবল গভর্নমেন্ট বলা হচ্ছে। যদি ইন ডিটেইলস আমি এই গভর্নমেন্টের চ্যাপ্টার নেব, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্টের সেপারেট চ্যাপ্টার, সেপারেট লেকচার আসবে। ঠিক আছে, সেখানে ইন ডিটেইলস আলোচনা করব, আরো কেন থেকে রেসপন্সিবল কি কি যুক্তিতে বলা হচ্ছে সমস্ত জিনিস জানতে পারবে। ক্যাবিনেট গভর্নমেন্ট কেন বলা হচ্ছে? না এখানে মেন ডিসিশন কোথা থেকে আসছে? যে ইম্পর্টেন্ট ডিসিশন ক্যাবিনেটের দ্বারা আসছে, ক্যাবিনেটের মধ্যে থেকেই আসছে। ঠিক আছে, তো সেই জন্য একে ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্টও বলা হয়। বেশ, এই যে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট বলছি, এই পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট এমন নয় শুধুমাত্র সেন্ট্রাল লেভেলেই এটাকে অ্যাডপ্ট করা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রেই চলে, এটা স্টেটের ক্ষেত্রেও একই সিস্টেম, স্টেটের ক্ষেত্রেও পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টকে অ্যাডপ্ট করা হয়েছে। নেক্সট আসি দ্য ফিচার অফ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের কি কি ফিচার আছে যার জন্য বলছি আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট? ঠিক আছে, বলো প্রেজেন্স অফ নমিনাল এন্ড রিয়েল এক্সিকিউটিভ, দুটোই ধরনের এক্সিকিউটিভ এখানে মেনটেন করে। নমিনাল এক্সিকিউটিভ কে? না প্রেসিডেন্ট। আর রিয়েল এক্সিকিউটিভ কে? না বলো পিএম। ঠিক আছে, বেশ, মেজরিটি পার্টি রুল, অর্থাৎ লোকসভা নির্বাচনে যে তোমার যে পার্টি মেজরিটিতে আসবে, যার সব থেকে বেশি সিট আসবে, সেই সরকার গঠন করবে। সো ক্লিয়ার? ঠিক আছে, এমন কিছু জটিল ব্যাপার কিছু নেই, খুব সোজা ব্যাপার। নেক্সট আসছি কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য এক্সিকিউটিভ টু দ্য লেজিসলেচার। একটু আগেই বললাম, এই জন্যই কি বলা হচ্ছে একে রেসপন্সিবল গভর্নমেন্টও বলা হচ্ছে। এখানে কালেকটিভ রেসপন্সিবিলিটি চলে আসছে এক্সিকিউটিভ, ঠিক আছে, যারা কাউন্সিল অফ মিনিস্টার, পিএম, এরা কার উপর? না লেজিসলেচারের উপর, লোকসভার প্রতি এরা কি না রেসপন্সিবল থাকছে। নেক্সট মেম্বারশিপ অফ দ্য মিনিস্টার ইন দ্য লেজিসলেচার, লিডারশিপ অফ দ্য পিএম অর দ্য সিএম। এখানে মেন লিডারের ভূমিকা কে পালন করছে? না সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে পিএম, আর স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে সিএম। ডিসলিউশন অফ দ্য লোয়ার হাউস, লোয়ার হাউস যে কোনো সময় ডিসলভ হতে পারে। ঠিক আছে, নেক্সট যে ফিচার সেটা বলবো আমরা 6 নম্বর ফিচারে আছে। 6 নম্বর ফিচারে কি বলা হচ্ছে? না সিনথেসিস অফ পার্লামেন্টারি সোভারেনিটি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি। আচ্ছা দেখা যাক। না দ্য ডক্ট্রিন অফ সোভারেনিটি অফ পার্লামেন্ট is associated with the British Parliament while the principle of judicial supremacy is that of the American Constitution. কি মিনিং দাঁড়ালো? না বলা হচ্ছে একটু আগে কি বললাম, ব্রিটেনের কনস্টিটিউশন বোঝা থেকে আমি কি বলেছিলাম, ব্রিটেনের পার্লামেন্ট হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল, পার্লামেন্ট হচ্ছে সম্প্রভুত ওখানে। কিন্তু আমেরিকার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো, আমেরিকায় জুডিশিয়াল সুপ্রিমেসি, অর্থাৎ কোর্ট মোর পাওয়ারফুল দ্যান পার্লামেন্ট। পার্লামেন্ট কোর্টের থেকে পাওয়ারফুল না, কোর্ট পার্লামেন্টের থেকে পাওয়ারফুল। অর্থাৎ ইন্ডিয়াতে কিরকম ব্যাপারটা? ঠিক আছে, তার আগে বলি ব্রিটেনে কি হতে পারে, এই কথাটার মানে কি যে পার্লামেন্ট সোভারেন, এখানে সোভারেনিটি অফ দ্য পার্লামেন্ট কথাটার মানে কি? ব্রিটেনের কোর্ট কোনো রায় দিয়েছে, তাকে পার্লামেন্ট যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারে। কিন্তু ইউএসএ তে পার্লামেন্টের কোনো রায়কে যে কোনো সময় কাকে চেঞ্জ করে দিতে পারে? সুপ্রিম কোর্ট চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, এটা হলো দুটোর মানে। কে সুপ্রিম? যে সুপ্রিম হবে সে বাকিটাকে চেঞ্জ করতে পারে। ঠিক আছে, ইন্ডিয়াতে কি হয়? ইন্ডিয়াতে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। অর্থাৎ কি করতে পারে জুডিশিয়াল রিভিউ? কি না এখানে পার্লামেন্টের দ্বারা বানানো যে কোনো নিয়ম কানুনকে সুপ্রিম কোর্ট কি করতে পারে? যে কোনো সময় নাল এন্ড স্কোয়াশ করে দিতে পারে, নাল এন্ড ভয়েড করতে পারে। ঠিক আছে, তাকে চেঞ্জ করে দিতে পারে যে হ্যাঁ এটা আনকনস্টিটিউশনাল, যেটা তুমি বানিয়েছো, যে লটা বানিয়েছো, এটা তুমি কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটস তুমি ব্যাহত করছো, এই ল ইনভ্যালিড করা। ঠিক আছে, এই পাওয়ার কোথায় আছে? ইন্ডিয়াতে আছে। সেই জন্যই কি বলা হচ্ছে না সিনথেসিস অফ পার্লামেন্টারি সুপারিনিটি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি, দুটোর এখানে সংমিশ্রণকে নিয়ে আসা হচ্ছে ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, আবার এখানে পার্লামেন্টারি সুপ্রিমেসি আসছে, তাকে কিভাবে ইন্ডিয়ার অনুযায়ী আমি জাস্টিফাই করব? না পার্লামেন্টের কাছে পুরো পাওয়ার আছে, সে কি করতে পারে? কনস্টিটিউশনের যে কোনো পার্টকে এমন অ্যামেন্ড করে দিতে পারে, যে কোনো জায়গাকে অ্যামেন্ড করতে পারে কনস্টিটিউশনে, পার্লামেন্টের পুরোপুরি পাওয়ার আছে। কিন্তু কি করতে পারে না, না বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনকে চেঞ্জ করতে পারবে না। আর বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন কি সেটা কে বলে দেবে? সেটা বলে দেবে সুপ্রিম কোর্ট। অর্থাৎ পাওয়ার ইনডিরেক্টলি কার কাছে আবার চলে যাচ্ছে? সুপ্রিম কোর্টের কাছে পাওয়ার চলে যাচ্ছে। বোঝা গেল? সুপ্রিম কোর্ট কি করতে পারে? আচ্ছা এই প্রভিশন তুমি চেঞ্জ করেছো, এটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ছে, অর্থাৎ এটা আনকনস্টিটিউশনাল, অর্থাৎ এই লটা কার্যকরী চলবে না, চেঞ্জ করতে পারে। জুডিশিয়াল রিভিউ আর্টিকেল কত?
আর্টিকেল 13 এ আছে জুডিশিয়াল রিভিউর কনসেপ্ট। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা যে এখানে জুডিশিয়াল কিভাবে পাওয়ারফুল হচ্ছে, না কিসের দ্বারা, না জুডিশিয়াল রিভিউয়ের পাওয়ার দ্বারা। পার্লামেন্ট কিভাবে পাওয়ারফুল হচ্ছে, না কি করতে পারে, সে যে কোনো জিনিসকে অ্যামেন্ড করে দিতে পারে, কিন্তু কাকে ছাড়া, না বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন তাকে হ্যাম্পার না করে তুমি যা খুশি অ্যামেন্ড করতে পারো। আর বেসিক স্ট্রাকচার এই কনসেপ্ট এসেছে কোত্থেকে, না কেশবনাথ ভারতী কেস থেকে। ঠিক আছে, কেশবনাথ ভারতী কেস ভার্সেস স্টেট অফ কেরল। আসবো ডিটেইলস। পরে নেক্সট ফিচার্স আছে 7 নম্বর ফিচার্স, ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। কিন্তু এখানে দুটো শব্দ ইম্পর্টেন্ট কি দেখতে হচ্ছে না, একটা হচ্ছে ইন্টিগ্রেটেড আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কথাটা বোঝানোর কিছু দরকার আছে বলে আমার মনে হয় না। জুডিশিয়ারি কার থেকে পুরোপুরি আলাদা, কার ইনফ্লুয়েন্স থেকে বাইরে থাকবে, না বলো লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ এই দুটো বডি ইনফ্লুয়েন্স থেকে, যে কোনো গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স থেকে বাইরে, পুরো সেপারেট বডি জুডিশিয়ারি। ঠিক আছে, এখানে তোমার কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এটা হলো ইন্ডিপেন্ডেন্টের অর্থ। ইন্টিগ্রেটেডের অর্থ কি, ইন্টিগ্রেটেডের অর্থ হচ্ছে জুডিশিয়াল সিস্টেম একটাই, অর্থাৎ বলো এখানে কোনো স্টেটের জন্য আলাদা কোনো কোর্ট নেই যে হ্যাঁ এই ব্যাপারগুলো স্টেটে দেখবে, এই ব্যাপারগুলো তোমার সেন্ট্রালের জন্য আলাদা কোর্ট, এরকম ব্যাপার নেই। যে কোনো বিষয় নিয়ে তুমি কোথায় যেতে পারো। এখানে সব থেকে ওপরে কি থাকবে, সুপ্রিম কোর্ট, তার নিচে থাকবে হাই কোর্ট, তার নিচে থাকবে বলো সাবঅর্ডিনেট কোর্ট। ঠিক আছে, সাবঅর্ডিনেট কোর্টের মধ্যে ডিস্ট্রিক্ট কোর্ট এগুলো সমস্ত পড়ছে। ঠিক আছে, এবং আদার যে সমস্ত লোয়ার কোর্ট সেগুলো পড়ছে। অর্থাৎ এখানে কি না, প্রথম আমি ডিস্ট্রিক্ট কোর্টে গেলাম বা সাবঅর্ডিনেট কোর্টে গেলাম, সেখানে যদি স্যাটিসফাই না হয় আমি হাই কোর্টে গেলাম, সেখানে স্যাটিসফাই না হলে আমি সুপ্রিম কোর্টে গেলাম। এই যে প্রসিডিওরটা, এটা কি বলা হচ্ছে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম। ঠিক আছে, এটা কি বলা হচ্ছে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম। এবং এটা ছাড়াও আমি ডাইরেক্ট সুপ্রিম কোর্টেও যেতে পারি, কিন্তু কার ক্ষেত্রে, না আর্টিকেল 32 এর দিয়ে। আর্টিকেল 32 কখন, কোন ক্ষেত্রে, যদি আমার ফান্ডামেন্টাল রাইটস ব্যাহত হয় তবেই। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস ব্যাহত হলে আমি হাইকোর্টও যেতে পারি আন্ডার আর্টিকেল 226 এবং সুপ্রিম কোর্টও যেতে পারি, দুটোই ডাইরেক্ট যাওয়ার অপশন থাকে। কিন্তু নর্মালি সুপ্রিম কোর্ট যেতে গেলে অ্যাপিলের দ্বারা যেতে হয়, আগে লোয়ার কোর্ট, তারপর হায়ার কোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এটা বলে অ্যাপিলেট জুরিডিকশন। ঠিক আছে, বেশ, আসবো ধীরে ধীরে, যখন জুডিশিয়াল সিস্টেমে যাব তখন ক্লিয়ার হবে। কোথায় ছিলাম, ইন্টিগ্রেটেড মিনিং বোঝালাম, ইন্ডিপেন্ডেন্ট মিনিং বুঝিয়ে দিয়েছি। তো একবার দেখে নেওয়া যাক কোনটা কি রয়েছে। দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট কোথায়, এট দ্য টপ অফ দ্য ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম। আগে কি বললাম, ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেমের টপে কে বসে আছে, সুপ্রিম কোর্ট বসে আছে, তার নিচে হাই কোর্ট আছে স্টেট লেভেলে। ঠিক আছে, আন্ডার দ্য হাই কোর্ট, হাই কোর্টের নিচে আর কি আছে, না সাবঅর্ডিনেট কোর্ট আছে, যার মধ্যে ডিস্ট্রিক্ট কোর্ট এন্ড আদার লোয়ার কোর্ট এগুলো পড়ছে। দিস সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট এনফোর্সেস বোথ দ্য সেন্ট্রাল ল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টেট ল। এর মধ্যে কে এনফোর্স করছে, না এর মধ্যে সেন্ট্রাল ল এনফোর্স হচ্ছে, আবার তোমার স্টেট ল এর মধ্যে দেখাশোনা করছে। আনলাইক ইন ইউএসএ, ইউএসএ তে কি আছে, না ফেডারেল লজ দেখার জন্য এখানে আলাদা করে ফেডারেল কোর্ট আছে। ঠিক আছে, ফেডারেল কোর্ট আছে। ঠিক আছে, ইউএস তে এই সিস্টেম নয়, স্টেটের জন্য আলাদা জুডিশিয়ারি সিস্টেম, সেন্ট্রালের জন্য আলাদা জুডিশিয়ারি সিস্টেম। ঠিক আছে, বেশ। আর কিছু কিছু ভেরিয়াস প্রভিশন যেগুলো এনসিওর করছে ইন্ডিয়ার জুডিশিয়ারি সিস্টেম ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি সিস্টেম আমাদের। যেমন বলো এই যে জাজেসদের, এদের যে টেনিওর, সেই টেনিওর ফিক্সড টেনিওর আছে। এখানে কাল এমন নয় যে হ্যাঁ কাল বলো কোনো এমএলএ এমপি গিয়ে তার টেনিওরকে চেঞ্জ করে দেবে, এরকম কোনো ব্যাপার এর মধ্যে নেই, কোনো ইন্টারফারেন্স নেই। ঠিক আছে, গভর্নমেন্টের কোনো ইন্টারফারেন্স এর মধ্যে নেই। নেক্সট, ফিক্সড সার্ভিস কন্ডিশন রয়েছে জাজেসদের। বেশ, আর কি রয়েছে বলো, প্রহিবিশন অন ডিসকাশন অফ দ্য কন্ডাক্ট অফ জাজেস এন্ড দ্য লেজিসলেচার। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্স বুঝতে পারছো, এগুলো প্রভিশন গুলো পড়ে নেবে, এখানে এমন কিছু বিষয় দিয়ে বোঝানোর মতো তেমন কিছু নেই। আর সুপ্রিম কোর্টের জাজ, এদের যে মাইনে স্যালারি আসবে এগুলো কোথেকে খরচ হবে, না কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে খরচ হবে। ঠিক আছে, এমন নয় যে হ্যাঁ এর মাইনে এত, কাল পার্লামেন্টে পাঠানো হলো, পার্লামেন্ট বললো না দিতে পারবো না, এরকম কোনো ইন্টারফারেন্স এর মধ্যে থাকবে না, যা স্যালারি তাই ঢুকবে, কোথেকে ঢুকবে, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া ঢুকবে। এবং রিটায়ারমেন্টের পরে কেউ অ্যাজ এ জাজ হিসাবে প্র্যাকটিস করতে পারবে না। ঠিক আছে, ব্যান অন প্র্যাকটিস আফটার রিটায়ারমেন্ট। যদি তোমার রিটায়ারমেন্টের পরেও এরকম সুযোগ থাকে তাহলে কি হবে, সে গভর্নমেন্টের তরফদারি করতে পারে যে হ্যাঁ যাতে করে সদ্ভাব বজায় রেখে পরবর্তীকালে তাকে আবার ঢোকানো হবে। ঠিক আছে, সুতরাং কিছু কিছু প্রভিশন দেওয়া হয়েছে যেগুলো জুডিশিয়ারি সিস্টেমকে পুরোপুরি ভাবে কি করে রেখেছে, সেপারেট করে রেখেছে, ইন্ডিপেন্ডেন্ট বডি বানিয়ে রেখেছে। যদিও এনজ্যাক সিস্টেম আনার দ্বারা এটাকে কিছুটা হলেও ডিস্টার্ব করার চেষ্টা করা হয়েছিল, যদিও এনজ্যাক সিস্টেম চালু হয়নি। যাই হোক, অন্য টপিক। নেক্সট যে ফিচার সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস কিসে আছে, আমাদের প্রথম কথা হচ্ছে পার্ট 3 এর মধ্যে আছে, পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা,
ফান্ডামেন্টাল রাইটস কত থেকে কত অবধি আছে না 12 থেকে 35 অবধি, আর্টিকেল 12 টু 35 মধ্যে ফান্ডামেন্টাল রাইটস লেখা আছে। বেশ, একে ম্যাগনা কার্টা অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে। কাকে না পার্ট 3 কে ম্যাগনা কার্টা অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আসবো তখন ফান্ডামেন্টাল রাইটস ইন ডিটেইলসে পড়াবো। ইনিশিয়ালি ফান্ডামেন্টাল রাইটস কতগুলো ছিল? 7টা ফান্ডামেন্টাল রাইটস ছিল, কিন্তু এট প্রেজেন্ট সিনারিওতে কটা ফান্ডামেন্টাল রাইটস আছে না 6টা ফান্ডামেন্টাল রাইটস আছে। পার্ট 3 6 ফান্ডামেন্টাল রাইটস। কি কি ফান্ডামেন্টাল রাইটস একবার চোখ বুলিয়ে নেওয়া যাক, যদিও ইন ডিটেইলস পরে ফান্ডামেন্টাল রাইটস থাকবে। ঠিক আছে, আচ্ছা কি কি না রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, কালচারাল এন্ড এডুকেশনাল রাইট, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। এই সমস্ত ফান্ডামেন্টাল রাইটস ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেওয়া আছে। রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 থেকে 18, রাইট টু ফ্রিডম 19 টু 22, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন শোষণের বিরুদ্ধে অধিকার 23 আর 24, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন যে কোনো ধর্ম পালনের অধিকার 25 থেকে 28, কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস মাইনরিটিসের ক্ষেত্রে তারা যে কোনো নিজেদের এডুকেশনাল ইনস্টিটিউশন খুলতে পারে এবং প্রপাগেট করতে পারে 29 30। ঠিক আছে, নেক্সট রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস আর্টিকেল 32। এই আর্টিকেল 32 এর মধ্যে রিট পিটিশন ফাইলের কথা বলা আছে। ঠিক আছে, ডিটেইলসে যাবো যখন তখন আমরা দেখবো এই ফান্ডামেন্টাল রাইটস কি জন্য দেওয়া আছে না এই ফান্ডামেন্টাল রাইটস কাকে প্রমোট করার জন্য দেওয়া হয়েছে না পলিটিক্যাল ডেমোক্রেসি কে প্রমোট করার জন্য দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে ডেমোক্রেসি যখন বলবো আমি তখন বারবার বলবো আর কি, পরেও আসবে ডিপিএসপি যখন আসবে কথাটা। তো পলিটিক্যাল ডেমোক্রেসি, সোশ্যাল ডেমোক্রেসি, ইকোনমিক্যাল ডেমোক্রেসি। ঠিক আছে, এই পলিটিক্যাল ডেমোক্রেসিকে ফুলফিল করার জন্য কাকে আনা হয়েছে না ফান্ডামেন্টাল রাইটস কে আনা হয়েছে। ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। আচ্ছা, পলিটিক্যাল ডেমোক্রেসি আর সোশ্যাল ডেমোক্রেসি দুটোর মধ্যে পার্থক্য কি? পলিটিক্যাল ডেমোক্রেসি হচ্ছে ল এর দ্বারা যে সমস্ত জিনিসগুলোকে অ্যাক্টিভ করা হয়। আচ্ছা, পার্লামেন্টে কোনো ব্যাপার নিয়ে ল বানিয়ে দিল, সেটা আনটাচেবিলিটিকে ব্যান করে দিল, ফলে পার্লামেন্টারি ডেমোক্রেসি স্থাপন। কিন্তু সোশ্যাল ডেমোক্রেসি সমাজের স্তর থেকে তাকে সেই আনটাচেবিলিটিকে পুরোপুরি ভাবে হাঁটানো, সেটা হচ্ছে সোশ্যাল ডেমোক্রেসি মেনটেন করা। যেটাকে কারা করবে? পলিটিক্যাল ডেমোক্রেসি আনছে কারা না লেজিসলেচাররা, যারা ল তৈরি করে দিল, অর্থাৎ ল এর দ্বারা তাকে আনটাচেবিলিটিকে ব্যান করা হলো। এবং সোশ্যাল সমাজে তার প্রপার ইমপ্লিমেন্ট হচ্ছে নাকি সেটা কারা করবে? এক্সিকিউটিভ বডি করবে। ঠিক আছে, এবং আরেকটা আছে ইকোনমিক ডেমোক্রেসি, অর্থাৎ সকলের কাছে সমান কি থাকবে? ধন সম্পদ থাকবে। ঠিক আছে, সকলেই প্রপার বন্টন হবে, অর্থের সমবন্টন হবে। ঠিক আছে, এই যে সোশ্যাল ডেমোক্রেসি আর ইকোনমিক্যাল ডেমোক্রেসি, একে ফুলফিল করার জন্য কনস্টিটিউশনে প্রাবধান দেওয়া আছে না ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে মেনটেন করার চেষ্টা করা হয়েছে। বেশ, অন্য টপিক। নেক্সট আসছি দে আর জাস্টিসেবল, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস কি রকম না ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে জাস্টিসেবল ইন নেচার। কাকে জাস্টিসেবল ইন নেচার বলবো না যে প্রভিশন তোমার বলো কোয়েসিভ ইন নেচার, অর্থাৎ যে রাইট তোমাকে দেওয়া হয়েছে জাস্টিসেবল তখনই হবে যদি সেটা আমার যদি না পাই তাহলে আমি তার এগেইনস্টে কোর্টে যেতে পারি, এনফোর্সেবল বাই দ্য কোর্টস। ঠিক আছে, কাল যদি আমি রাইট টু ইকুয়ালিটি আমার ভঙ্গ হয় তাহলে আমি কি যেতে পারি? ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেতে পারি আন্ডার আর্টিকেল 32, আর না হয় হাইকোর্ট যেতে পারি আন্ডার আর্টিকেল 226। অর্থাৎ তাকে জাস্টিসেবল নেচার তখন বলবো যদি সেটাকে এনফোর্স বাই দ্য কোর্ট হয়। ঠিক আছে, নেক্সট আসছে। বেশ, দ্য অ্যাগ্রিড পারসন, একটু আগেই বললাম জাস্টিসেবল নেচার কেন বলছি না, দ্য অ্যাগ্রিড পারসন ক্যান ডিরেক্টলি গো টু দ্য সুপ্রিম কোর্ট। কেউ ফান্ডামেন্টাল রাইটস এনজয় করতে পারছে না, সে ডাইরেক্টলি সুপ্রিম কোর্ট যেতে পারে আন্ডার আর্টিকেল বলো 32। কে দাবি করতে পারে? আমাকে রিট পিটিশন ফাইল করতে দাও। নট অ্যাবসলিউট, ফান্ডামেন্টাল রাইটস আর নট অ্যাবসলিউট, এটা অ্যাবসলিউট নয়, এটা কোয়ালিফাইড ইন নেচার বলা হয়, কোয়ালিফাইড ইন নেচার। ঠিক আছে, অর্থাৎ এমন নয় ফান্ডামেন্টাল রাইটস এই জিনিসগুলো লেখা আছে মানে তুমি যে কোনো পরিস্থিতিতে আমি এই সমস্ত ফান্ডামেন্টাল রাইটস এনজয় করতে পারো, পুরোপুরি অথরিটি আছে। ঠিক আছে, কালকে কোনো ট্রাইবাল এরিয়া, সিলেট ট্রাইবাল এরিয়া, সেখানে গিয়ে আমি বলবো আমি বড় একটা বাংলো করবো বন কেটে, জঙ্গল কেটে, ঠিক আছে, আমাকে অ্যালাউ করবে না। অর্থাৎ এখানে কিছু রিজনেবল রেস্ট্রিকশন দেওয়া আছে, প্রত্যেকটা আর্টিকেলের পিছনে পিছনে আমরা সেপারেটলি দেখবো কি কি কার ক্ষেত্রে রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করা আছে। ঠিক আছে, বেশ, এই ফান্ডামেন্টাল রাইটস কে কি করা হতে পারে? যে কোনো সময় কেড়ে নেওয়া হতে পারে, কমিয়ে দেওয়া হতে পারে, ক্যান বি কাটেলড অর রিপেলড। কার দ্বারা করতে পারে? কে অথরিটি না পার্লামেন্ট কি করতে পারে যে কোনো সময়? কিসের দ্বারা? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা করতে পারে, কিন্তু ওই যে বেসিক স্ট্রাকচারকে হ্যাম্পার করা যাবে। ইট ক্যান সাসপেন্ডেড, ফান্ডামেন্টাল রাইটস কি হতে পারে? সাসপেন্ড হয়ে যেতে পারে, কখন না ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি চলাকালীন, ন্যাশনাল এমার্জেন্সি কার দ্বারা? কত আর্টিকেল বলো? আন্ডার আর্টিকেল 352 এর দ্বারা ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়। তার দ্বারা কি করতে পারে? যে কোনো ফান্ডামেন্টাল রাইটস তোমার কেড়ে নিতে পারে, এক্সেপ্ট কাকে নিতে পারবে না না আর্টিকেল 20 আর 21।
এই দুটো ফান্ডামেন্টাল রাইটস কে ছাড়া বাকি যে কোনো ফান্ডামেন্টাল রাইটস কে কেটে নিতে পারে। ইন ডিটেইলসে দেখবো আমরা, ন্যাশনাল এমার্জেন্সি পড়বো অবশ্যই। নেক্সট আসছে ডিপিএসপি, ঠিক আছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আচ্ছা, কতই আছে? পার্ট 4 এতে আছে অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে। এই ডিপিএসপি কে কি বলা হয়েছে? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। অ্যাকচুয়ালি জিনিসটা কি ডিপিএসপি? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে স্টেট কে নির্দেশ দেওয়া হচ্ছে তারা কি কি বিষয়কে মাথায় রেখে ল মেকিং করবে। ল তৈরির সময় লেজিসলেচার কোন কোন বিষয়কে, অবজেক্ট কি হবে ল বানানোর, যে হ্যাঁ আমরা কান্ট্রিকে একটা ওয়েলফেয়ার স্টেট হিসাবে দেখতে চাইছি, তার জন্য মানুষের ভালোর জন্য আমরা এই লটাকে আনছি, সেটা দেখা। ঠিক আছে, যদি এর তিনটে তোমার কি আছে না ক্যাটাগরিজ আছে, তিনটে প্রিন্সিপালের উপর বেস করে, যেমন এক হচ্ছে সোশ্যালিস্টিক প্রিন্সিপাল, সেকেন্ড হচ্ছে গান্ধীয়ান প্রিন্সিপাল, এন্ড 3 নম্বর হচ্ছে লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল। ঠিক আছে, এই দুটো প্রিন্সিপাল, এর মধ্যে কিছু প্রভিশন, কিছু আর্টিকেল পড়বে সোশ্যালিস্টিকের মধ্যে, কিছু আর্টিকেল পড়বে, কিছু প্রভিশন আর কি গান্ধীয়ান প্রিন্সিপালের মধ্যে। যেমন তোমার বলো কনজাম্পশন অফ অ্যালকোহল, যাকে ব্যান করতে বলা হচ্ছে, প্রমোটিং অফ কটেজ ইন্ডাস্ট্রি বলো, ঠিক আছে, এই কাউ স্লটারিং কে ব্যান করতে বলা হচ্ছে, এই সমস্ত জিনিস যেমন গান্ধীয়ান প্রিন্সিপালের মধ্যে পড়বে। আর কিছু আসবে লিবারেল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালের মধ্যে। ঠিক আছে, যেমন ইউনিফর্ম সিভিল কোড আনার ব্যাপার লিবারেল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালের মধ্যে পড়বে। বেশ, সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা আমি মিস করে গেলাম। এই যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, একে মোস্ট ইম্পর্টেন্ট কে বলেছিল, একে নোবেল ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাইড বাই ডক্টর বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর এই ডিপিএসপি কে কি হিসেবে আখ্যা দিয়েছিল না নোবেল ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পরীক্ষায় বহুবার এসেছে। ঠিক আছে, একটু আগেই বললাম ফান্ডামেন্টাল রাইটস পড়াতে গেলে ফান্ডামেন্টাল রাইটস কাকে ইমপ্লিমেন্ট করার জন্য না পলিটিক্যাল ডেমোক্রেসিকে ইমপ্লিমেন্ট করার জন্য ফান্ডামেন্টাল রাইটস কে ইনক্লুড করা হয়েছিল, কিন্তু সোশ্যাল এন্ড ইকোনমিক ডেমোক্রেসিকে মেনটেন করার জন্য কাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল, কাকে ঢোকানো হয়েছে, ডিপিএসপি কে রাখা হয়েছে। ঠিক আছে, বেশ। টু এস্টাবলিশ কি তৈরি করার জন্য না ওয়েলফেয়ার স্টেট তৈরি করার জন্য ডিপিএসপি কে রাখা হয়েছে। ডিপিএসপি কি রকম না নন জাস্টিসিবল ইন নেচার। একটু আগে ফান্ডামেন্টাল রাইটস দেখলাম যেটা কিনা জাস্টিসিবল ইন নেচার ছিল, অর্থাৎ তোমার ফান্ডামেন্টাল রাইটস ব্যাহত হলে তুমি কোর্টে যেতে পারো, কিন্তু ডিপিএসপি তে লেখা আছে সেটা যদি তুমি সরকার যদি ফুলফিল না করে তুমি কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতে পারবে না, ইজ নট এনফোর্সেবল বাই এনি কোর্ট। ঠিক আছে, যে হ্যাঁ আমার ডিপিএসপি তে এই লেখা আছে সরকার এই ল বানাবে, এই রিলেটেড সরকার ল বানাচ্ছে না, তার জন্য আমি বিচার চাই, তোমার কোনো অথরিটি, কারণ কনস্টিটিউশনে স্পষ্ট লেখা আছে যে ডিপিএসপি ইজ নন জাস্টিসিবল ইন নেচার। ক্লিয়ার। নেক্সট আসছি ফিচারসে ফান্ডামেন্টাল ডিউটিস, অর্থাৎ মৌলিক বলো কর্তব্য। ঠিক আছে, দ্য অরিজিনাল কনস্টিটিউশন, প্রথম যখন আমাদের কনস্টিটিউশন তৈরি হচ্ছে সেই কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিস বলে এরকম কোনো কিছু উল্লেখ ছিল না। ঠিক আছে, কিন্তু যেহেতু রাইটস অ্যান্ড ডিউটিস আর কোরিলেটিভ টু ইচ আদার, অর্থাৎ যেখানেই তোমার কিছু ক্ষমতা দেওয়া হচ্ছে সেই ক্ষমতা পেয়ে তোমার অটোমেটিক তার পিছনে কিছু দায়িত্ববোধ, কিছু কর্তব্যবোধ আসা উচিত, সেটা ভেবে নিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যারা মেম্বার ছিল তারা কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটিসকে ইনক্লুড করেন ইন্ডিয়ান কনস্টিটিউশনে। জানে রাইট থাকা মানেই ডিউটিস আসবে, কিন্তু আসেনি। যাই হোক, অন্য পলিটিক্যাল ইস্যু কেন আনা হয়েছে, তো এটাকে কখন অ্যাড করা হচ্ছে তোমাদের রেসপেক্টে শুধু মনে রাখতে হবে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর দ্বারা, যেটা কিনা 1976 এ হচ্ছে, সেই সময় এই ফান্ডামেন্টাল ডিউটিস কে ইনক্লুড করা হয় ইন্ডিয়ান কনস্টিটিউশনে। কতই না পার্ট 4A তে, পার্ট 4A তে অ্যাড করা হচ্ছে এইটা। কোন কমিটির সুপারিশে না সরন সিং কমিটির সুপারিশে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সরন সিং কমিটির সুপারিশে ফান্ডামেন্টাল ডিউটিস কে ইন্ডিয়ান কনস্টিটিউশনে সেপারেট পার্ট করে ইনক্লুড করে দেওয়া হচ্ছে। ক্লিয়ার। বেশ, কোন সময় অ্যাড হয়েছিল না যে সময় ইন্টারনাল এমার্জেন্সি চলেছিল ইন্ডিয়াতে 75 থেকে তোমার 77 এর মধ্যে ইন্দিরা গান্ধী টাইম পিরিয়ডে। ঠিক আছে, যাই হোক, বেশ, এর দ্বারা কোন আর্টিকেলকে না প্রথমেই বলো পার্ট 4A তে ঢোকানো হয়েছে, হুইচ কনসিস্ট একটাই আর্টিকেল আছে না 51A, একে অ্যাড করা হয়েছে, স্পেসিফাইজ দ্য 11 ফান্ডামেন্টাল ডিউটিস, 11টা ফান্ডামেন্টাল ডিউটিস আছে। ঠিক আছে, এই ডিউটিস গুলো দ্য ডিউটিস আর নন জাস্টিসিবল ইন নেচার, এটাও ডিপিএসপি এর মতো নন জাস্টিসিবল ইন নেচার, অর্থাৎ তুমি যদি কোনো ফান্ডামেন্টাল রাইটস পালন না করো তাহলে ফান্ডামেন্টাল রাইটস বলছি সরি ফান্ডামেন্টাল ডিউটিস তোমার কর্তব্য তো তুমি পালন করছো না, তাহলে স্টেট তোমাকে গিয়ে কোর্টে টেনে নিয়ে যেতে পারে না, যদি না তার এগেনস্টে অন্য ল বা অন্য অ্যাক্ট তৈরি হয়ে থাকে। ঠিক আছে, ওটা পরের ব্যাপার, এখন এটা বুঝতে পারবে না, এখানে ইয়ে করলে ইনক্লুড করলে ভুলেই যাবে তোমাদের। মোট কথা মনে রাখবে ফান্ডামেন্টাল ডিউটিস কি না নন জাস্টিসেবল ইন নেচার, যদিও ফান্ডামেন্টাল ডিউটিস ভঙ্গ করলে সাজা হতে পারে, এটা আমি বলে রাখলাম, ফান্ডামেন্টাল ডিউটিস পড়া থেকে আমি ক্লিয়ার করবো। যাই হোক, ফান্ডামেন্টাল ডিউটিসেতেও পরিবর্তন হয়েছে 86th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা কিনা 2002 সালে আসে, তার দ্বারা
একটা আরো একটা এক্সট্রা ফান্ডামেন্টাল ডিউটিসকে ইনক্লুড করা হয়েছে এডুকেশন রিলেটেড। ঠিক আছে, যাই হোক যখন ডিটেলস যাবো তখন ডিটেলসে বলবো। নেক্সট আসছি আর সেকুলার স্টেট। ইন্ডিয়া কি ধরনের স্টেট? ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট, অর্থাৎ যেখানে স্টেটের কোনো নিজস্ব ধর্ম নেই। পাকিস্তান ইসলামিক কান্ট্রি, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া নিজেকে কি রেখেছে? সেকুলার কান্ট্রি বলে রেখেছে, অর্থাৎ ইন্ডিয়ার কোনো ধর্ম নেই। ঠিক আছে, এই যে সেকুলারিজম, এখানে আবার বিভিন্ন কনসেপ্ট চলে আসে। ঠিক আছে, বেশ, প্রথমে বলি যে সেকুলার স্টেট বলতে কি বলছে? ইট ডাজ নট অ্যাফোর্ড এনি পার্টিকুলার রিলিজিয়ন অ্যাজ এ অফিসিয়াল রিলিজিয়ন অফ দ্য ইন্ডিয়ান স্টেট। ইন্ডিয়ান স্টেটের কোনো অফিসিয়াল রিলিজিয়ন নেই। ঠিক আছে, যে আমাদের এটা ইসলামিক রাষ্ট্র, এটা আমার হিন্দু রাষ্ট্র, এরকম কোনো অফিসিয়াল স্টেটের কোনো অফিসিয়াল রিলিজিয়ন ধর্ম নেই। Following provision of the constitution reveal the secular character of the Indian state. এই যে নিম্নলিখিত যে ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছ, এরা ইন্ডিয়াকে কি হিসাবে প্রকাশ করছে? না সেকুলার হিসাবে দেখাচ্ছে। কি রকম? না বলো, দ্য টার্ম সেকুলার, প্রথম কথাই সেকুলার শব্দটাই ইন্ডিয়ার কনস্টিটিউশন ইনক্লুড করে দেওয়া আছে। কোথায়? না প্রিয়াম্বলে ইনক্লুড করে দেওয়া আছে। কততে এসছে? 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এসেছিল। সেকুলার শব্দটাই প্রিয়াম্বলে উল্লেখ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, বেস্ট। তাছাড়া তাছাড়া কি বলা আছে? নাকি ইন্ডিয়ান কনস্টিটিউশন লিবার্টি অফ বিলিভ, ফেথ এন্ড ওয়ারশিপ কোথায় লেখা আছে? না প্রিয়াম্বলে সিকিউর করছে যে ইন্ডিয়ানদের কি দেওয়া হবে, তাদের কিসের কিসের লিবার্টি থাকবে? লিবার্টি অফ বিলিভ, ফেথ এন্ড ওয়ারশিপ। অবভিয়াসলি কি ডিনোট করছে? ইন্ডিয়া সেকুলার স্টেট ডিনোট করছে। নেক্সট, তাছাড়া ফান্ডামেন্টাল রাইটসে চলে এসো। আর্টিকেল 14 এর মধ্যে কি দিয়েছে? ইকুয়ালিটি বিফোর ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। এর মধ্যেও সেকুলারিটি কিন্তু লুকিয়ে আছে। কিভাবে লুকিয়ে আছে? অবশ্যই আমি এখন তো ডিসকাস করতে পারবো না, কারণ ফান্ডামেন্টাল রাইট পড়াতে গিয়ে ইকুয়ালিটি বিফোর ল যথেষ্ট একটা ইম্পর্টেন্ট জায়গা। ইকুয়াল প্রোটেকশন অফ ল কিন্তু সেপারেট এক একটা জিনিস বোঝাতে গিয়ে আমাকে 20 মিনিট করে টাইম লেগে যাবে। ঠিক আছে, যাই হোক, ইকুয়ালিটি বিফোর ল মানে মোদ্দা কথা আইনের চোখে সবাই সমান। আর ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে হচ্ছে একই সার্কামস্টেন্সে সেম সার্কামস্টেন্স হলে তখন আইনের চোখে সবাই সমান। পরে ক্লিয়ার করবো, যারা বোঝার, যদি কারো বুঝতে পারো তাহলে বুঝতে পারবে এখানে। নেক্সট আসছি প্রভিশন কি না আর্টিকেল 15, সেখানে সেকুলারিজমকে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে কোনো ডিসক্রিমিনেশন চলবে না। কোন গ্রাউন্ডে? না রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, এই সমস্ত গ্রাউন্ড তো আছে, তার মধ্যে রিলিজিয়ন অবশ্যই আছে বলে এখানে রিলিজিয়ন রেসপেক্ট আমি বলছি না। আর্টিকেল 15 বলা আছে যে ধর্ম নিয়ে কোনো ডিসক্রিমিনেশন চলবে না। কি প্রকাশ করছে? ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট। আচ্ছা, নেক্সট হচ্ছে আর্টিকেল 16, অর্থাৎ পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে রিলিজিয়নের দিকে কোনো কি হবে না, না কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, অর্থাৎ ইকুয়াল অপরচুনিটি থাকবে সমস্ত রিলিজিয়নের পিপলদের। ঠিক আছে, নেক্সট আর্টিকেল 25 কি বলছে? আর্টিকেল 25 এ বলছে ফ্রিডম অফ কনসায়েন্স এন্ড রাইট টু ফ্রিলি প্রোফেস, প্র্যাকটিস এন্ড প্রপাগেট দ্য রিলিজিয়ন। তাদের রিলিজিয়নকে ফ্রিলি প্রোফেস করতে পারে, প্র্যাকটিস করতে পারে, প্রপাগেট করতে পারে। কিসের কথা বলছে? কি জাস্টিফাই করছে? ইন্ডিয়া ইজ সেকুলার স্টেট। নেক্সট, রাইট টু ম্যানেজ ইটস রিলিজিয়াস অ্যাফেয়ার্স। আর্টিকেল 26 বলছে তারা তাদের রিলিজিয়াস অ্যাফেয়ার্স নিজের মতো করে ম্যানেজ করতে পারে। ঠিক আছে, ম্যানেজ করতে মানে হচ্ছে কি, হিন্দুরা কি করে পুজো করবে, মুসলিমরা আজান দেবে, ঠিক আছে, এগুলো তাদের রিলিজিয়াস অ্যাফেয়ার্স, তারা করবে। ঠিক আছে, তাদের স্বতন্ত্র অধিকার আছে। নেক্সট, আর্টিকেল 27 কি বলছে? না কোনো পার্টিকুলার ধর্ম পালন করে বলে কেউ তার কাছে আলাদা করে কোনো ট্যাক্স আদায় করতে পারবে না। ঠিক আছে, আর্টিকেল 28 কি বলছে? না কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন দিতে পারবে না, যে তোমাকে এই ইনস্টিটিউশনে তুমি ভর্তি হয়েছো মানে এখানে পড়াশোনা করতে গেলে তোমাকে সকালে উঠে নামাজ পড়তে হবে, ওই সময় এই তোমার কি বলো ইনস্ট্রাকশন গুলো ফলো করতে হবে, কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন দিতে পারবে না। ঠিক আছে, নেক্সট, যদি সেটা কার দ্বারা হয়? স্টেটের দ্বারা ওন্ড হয় বা স্টেটের দ্বারা ইয়ে হয়। ঠিক আছে, নেক্সট আসছে রাইট টু, আর্টিকেল 29 কি বলছে? না রাইট টু কনজার্ভ ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট এন্ড কালচার। এটাও কাকে ইমপ্লাই করছে? না অবভিয়াসলি বলো ইন্ডিয়াসকে সেকুলার স্টেট হিসেবে ইমপ্লাই করছে। নেক্সট আর্টিকেল 30, মাইনরিটিসদের কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। অল মাইনরিটিস শ্যাল হ্যাভ দ্য রাইট টু এস্টাবলিশ দেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ এডুকেশনাল ইনস্টিটিউশন। সমস্ত মাইনরিটি গ্রুপের মধ্যে ল্যাঙ্গুয়েজের হিসাবে মাইনরিটি বলা হয়, ঠিক আছে, রিলিজিয়ন হিসেবেও বলা হয়। তো তারা কি করতে পারে? তাদের নিজেদের মতো করে এডুকেশনাল ইনস্টিটিউশন তারা এস্টাবলিশ করতে পারে, এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই, কোনো ইয়ে নাই। ঠিক আছে, নেক্সট, দ্য স্টেট শ্যাল এনডিওর এন্ড সিকিউর ফর অল সিটিজেন দ্য ইউনিফর্ম সিভিল কোড। অর্থাৎ সারা দেশ জুড়ে একই নিয়মকানুন চলবে। এটা হিন্দুদের নিয়মে এই হয়, মুসলিমদের নিয়মে এই হয়, এই সমস্ত জিনিসের থেকে ইউনিফর্ম সিভিল কোড আনা হোক, যেটা নিয়ে এখন হল্লা চলছে। ঠিক আছে, এখানে ভালো করে খেয়াল করে দেখো আর্টিকেল 44 এর মধ্যে এই প্রভিশন দেওয়া আছে, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড কার মধ্যে আছে? ডিপিএসপি তে আছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে আছে। একমাত্র গোয়া হচ্ছে সিঙ্গেল স্টেট যেখানে
বলে ইউনিফর্ম সিভিল কোড আছে, বাকি কোথাও ইউনিফর্ম সিভিল কোড নেই, আনার কথা চলছে। নেক্সট দেখো, এই যে সেকুলারিজমের কনসেপ্ট একটু বলতে গিয়ে আমি এখানে এই ফিচারগুলো বলতে শুরু করলাম। এটাকে দু রকম কনসেপ্ট হয়, একটা হচ্ছে ওয়েস্টার্ন কনসেপ্ট, ঠিক আছে, ওয়েস্টার্ন কনসেপ্ট অফ সেকুলারিজম। আচ্ছা, সেকুলার তো বটে, সেকুলার ছাড়াও অ্যাথেস্টিক হয়, থিওক্রেটিক স্টেট হয়। যখন আমি প্রিয়াম্বল পড়াবো তখন আমি ভালো করে বোঝাবো অ্যাথেস্টিক স্টেট বলতে কি বোঝায়, থিওক্রেটিক স্টেট বলতে কি বোঝায়, আর সেকুলার স্টেট বলতে কি বোঝায়। এখানে বলি সেকুলার নিয়ে যখন কথা হচ্ছে সেকুলারটা নিয়ে বলি। তো সেকুলার আবার দু রকম কনসেপ্ট হয়, একটা হচ্ছে পজিটিভ কনসেপ্ট, একটা হচ্ছে নেগেটিভ কনসেপ্ট। আচ্ছা, ওয়েস্টার্ন কনসেপ্ট অফ সেকুলারিজম কি হচ্ছে নেগেটিভ কনসেপ্ট অফ সেকুলারিজম। সেখানে কি না পুরোপুরি ভাবে মানে কি সেপারেশন থাকে, কি রকম না রিলিজিয়নের ব্যাপার নিয়ে কোনো নির্দেশ কে দেবে না চার্চ দেবে, আর স্টেট কি দেখবে, স্টেটের কাজ শুধু পলিটিক্স দেখা। যে রিলিজিয়নের ব্যাপারে চার্চ যা খুশি নির্দেশ দিতে পারে, সেখানে স্টেট ইন্টারফেয়ার করবে না। কিন্তু ইন্ডিয়াতে সেরকম ব্যাপার নেই, ইন্ডিয়ার সকল কোনো স্টেটকে তরফদারি করবে না, কোনো সরি কোনো রিলিজিয়নের হয়ে সে এক্সট্রা সুযোগ সুবিধা দেবে না, সে তার তরফদারি করবে না ইন্ডিয়ার ক্ষেত্রে সেকুলারিজম মানে। কিন্তু প্রত্যেকটা রিলিজিয়ন কি সমান প্রায়োরিটি দেবে, সমান স্বাধীনতা দেবে। এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে কেন এই সেকুলারিজম মেনটেন করা সম্ভব, তার কারণ ওখানে একটাই ধর্ম, খ্রিস্টান ধর্ম মেন হচ্ছে ধর্ম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে নেগেটিভ কনসেপ্ট অ্যাকসেপ্টেবল, কিন্তু ইন্ডিয়াতে এই নেগেটিভ কনসেপ্ট অ্যাপ্লাই করা যাবে না। তার কারণ ইন্ডিয়া বহু ধর্মের মানুষের বাস, সেখানে তারা তাদের মতো করে ধর্ম পালন করবে, ঠিক আছে। সেখানে স্টেট নিজের মতো থাকবে এবং তারা নিজেদের মতো করে চালাবে, এবং কোনো যদি একটা বিশেষ ধর্মের দ্বারা অন্য ধর্মের ক্ষতি হয় বা অন্য ধর্মের উপর হস্তক্ষেপ করা হয়, তখন স্টেট কিন্তু হস্তক্ষেপ করবে। কিন্তু সেই হস্তক্ষেপ এই নেগেটিভ কনসেপ্টে নেই, ঠিক আছে। ক্লিয়ার করতে পেরেছি আশা করি। বেশ, নেক্সট চলে এসো, নেক্সট ফিচার আছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস, ঠিক আছে। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ কি বলছে না, এখানে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে বয়সের হিসাবে ভোট দেওয়া, ঠিক আছে। আমরা ইলেকশনে পার্টিসিপেট করি কি বিশেষে না 18 বছরের ঊর্ধ্বে হলে ইলেকশনে পার্টিসিপেট করতে পারা যায়, ঠিক আছে। 18 বছরের ঊর্ধ্বে হলে ইলেকশনে পার্টিসিপেট হয়, এটা কি বলা আছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। ইনিশিয়াল শুরুতে কিন্তু এই ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ব্যাপার ছিল না, ঠিক আছে। তখন কিসের ভিত্তিতে ভোট দেওয়ার অধিকার ছিল, ঠিক আছে। আমি যখন অ্যাক্টের ক্লাস করিয়েছি অর্থাৎ হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের ক্লাসে বুঝতে পারবে, ক্লিয়ার করা আছে, ঠিক আছে। সুতরাং কি বলা হচ্ছে না প্রত্যেকটা সিটিজেনকে, ঠিক আছে, যে কিনা 18 বছরের ঊর্ধ্বে তাকে কোনো ওই রাইট টু ভোট দেওয়া থেকে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, ঠিক আছে। কি হিসাবে বলে না তুমি ওই কাস্টের, তুমি ওই রেসের, তুমি ওই রিলিজিয়নের, এই মহিলাদের ভোট দিয়ে দেবো না, লিটারেসি রেট, ওয়েলথ, এইসব গ্রাউন্ড দেখে কোনো ডিসক্রিমিনেশন চলবে না রাইট টু ভোটের ক্ষেত্রে। অ্যাবাভ 18 ইয়ার্স সো হি হ্যাজ দ্য বা তার ক্ষমতা আছে, কি তার রাইট আছে সে ভোট দেওয়ার, ঠিক আছে। বেশ, এই যে ভোটিং এজ যেটা অ্যাট প্রেজেন্ট সিচুয়েশনে 18 ইয়ার্স, সেটা কিন্তু ইনিশিয়ালি ছিল না। ইনিশিয়ালি কি ছিল 21 ইয়ার্স, ঠিক আছে। The voting age was reduced to 18 years from 21 years in 1989 1989 এ কি 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর দ্বারা, যেটা কিনা 1988 এ পাস হয়েছিল, তার দ্বারা কি করা হয় না 1989 সালে এই 21 বছর থেকে কমিয়ে কি করা হয়েছিল 18 বছর করা হয়েছিল ভোটিং এজ, ঠিক আছে। কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 61তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা, ঠিক আছে। বেশ, শুরুতে কেন 21 বছর রাখা হয়েছিল না, তখন ইন্ডিয়ার বলো হিউজ পপুলেশন ছিল, ঠিক আছে। তারপর বলো পোভার্টি লেভেল ছিল, শিক্ষিত সংখ্যা কম ছিল, সুতরাং তখন এজকে বাড়িয়ে রাখা হয়েছিল। এখন 18 বছর বয়সে ছিল যথেষ্ট ম্যাচিউর। নেক্সট নেক্সট যে ফিচার সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ, দো দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফেডারেল, ইন্ডিয়ান কনস্টিটিউশন কি বললাম গঠনগত দিক থেকে, তোমার স্ট্রাকচারাল দিক থেকে কি না ফেডারেল স্ট্রাকচার ফর্ম করে, এবং এখানে ডুয়েল পলিটি আছে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট আলাদা, স্টেট গভর্নমেন্ট আলাদা, কিন্তু এখানে সিটিজেনশিপ হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, তুমি একটাই ইন্ডিয়ার সিটিজেন, ঠিক আছে, নাকি ওয়েস্ট বেঙ্গলের সিটিজেন, নাকি বিহারের সিটিজেন, ঠিক আছে, সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে। বেশ, দ্য কান্ট্রিজ লাইক ইউএসএ, ইউএসএ তে কি করা হচ্ছে পার্টিকুলার স্টেটের আলাদা আলাদা সিটিজেনশিপ আছে, ঠিক আছে। পার্টিকুলার স্টেটের আলাদা সিটিজেনশিপ আছে, সেন্ট্রালের আলাদা সিটিজেনশিপ আছে, ডাবল সিটিজেনশিপ এক্সিস্ট করে, ঠিক আছে। বেশ, একটা স্টেট থেকে অন্য স্টেটে যেতে গেলে, অন্য স্টেটে থাকতে গেলে, ইউএস এর একটা স্টেট থেকে অন্য স্টেটে গিয়ে থাকতে গেলে তাদের আবার কিছু আলাদা নিয়ম কানুন আছে, সেগুলো ফুলফিল করতে হয়। কিন্তু ইন্ডিয়াতে কি করতে পারো তুমি, ইন্ডিয়ার সিটিজেনশিপ মানে ইন্ডিয়ার যে কোনো স্টেটে তুমি ফ্রিলি ঘুরে বেড়াতে পারো এক্সেপ্ট ট্রাইবাল এরিয়াস, ঠিক আছে।
বেশ, নেক্সট বলো, despite the constitutional provision for the single citizenship, uniform rights to all the people India is in, witnessing the communal rights, আচ্ছা class conflicts, caste wars, linguistic classes and পড়ার দরকার নেই, ঠিক আছে, এমন কিছু ইম্পর্টেন্ট কিছু নাই বলার। নেক্সট আসছি, ইন্ডিয়াতে কিছু কি আছে, ইন্ডিপেন্ডেন্ট বডিজ এর উল্লেখ আছে, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট বডিজ কার থেকে, না লেজিসলেটিভ এক্সিকিউটিভ থেকে ছাড়াও তাদের ইনফ্লুয়েন্সের বাইরে এসে কিছু ইন্ডিপেন্ডেন্ট বডি তারা তাদের মতো করে রেগুলেট করে। তাদের মধ্যে প্রথম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। ইলেকশন কমিশন কি করে, কি করতে রাখা আছে তাদেরকে, দেখার জন্য টু কন্ডাক্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। কোন কোন ইলেকশন কন্ডাক্ট করে, পার্লামেন্টারি ইলেকশন কন্ডাক্ট করে, স্টেট লেজিসলেচার অর্থাৎ বিধানসভা নির্বাচন কন্ডাক্ট করে, ঠিক আছে। অফিস অফ প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট এই সমস্ত ইলেকশন কে কন্ডাক্ট করে, না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কিন্তু আচ্ছা পঞ্চায়েত নির্বাচন কে করে বা মিউনিসিপ্যালিটি ইলেকশন, এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ স্টেট, স্টেটের যে ইলেকশন কমিশন সে কন্ডাক্ট করবে, ঠিক আছে। বেশ, নেক্সট কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ক্যাগ যেটাকে বলি আমরা, ঠিক আছে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর, এর কাজ কি, না এর কাজ হচ্ছে অডিট করা কার অ্যাকাউন্টস, দ্য অ্যাকাউন্টস অফ দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট যে খরচাপাতি করছে তাকে অডিট করার কাজ, ঠিক আছে। কি বলা হয়, হি অ্যাক্টস অ্যাজ দ্য গার্জিয়ান অফ পাবলিক ফান্ডস, ঠিক আছে। মানুষের টাকা, জনতার টাকা সঠিকভাবে, জনতার ট্যাক্সের টাকা সঠিকভাবে খরচ করছে নাকি গভর্নমেন্ট, কোন কোন খাতে খরচা করে, সেই সমস্ত অডিট করার কাজ হচ্ছে এই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। नेक्स्ट यूपीएस, यूनियन पब्लिक सार्विस कमिशन, नाम तो सुना ही होगा। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কি করে, এরা কন্ডাক্ট করে এক্সামিনেশন রিক্রুট করার জন্য টু অল ইন্ডিয়া সার্ভিসেস, এই অল ইন্ডিয়া সার্ভিসেস আইএস, আইপিএস এবং আইএফএস এদের রিক্রুটমেন্ট কে কন্ডাক্ট করে, ইউনিয়ন ইউপিএসসি কন্ডাক্ট করে। এছাড়াও এর পাশাপাশি কি করে না, এবং আরো কিছু হায়ার সেন্ট্রাল সার্ভিসের ক্ষেত্রেও তারা রিক্রুটমেন্ট এক্সামিনেশন কন্ডাক্ট করে, এবং এছাড়াও প্রেসিডেন্টকে অ্যাডভাইস দেওয়ার কাজ করে, ঠিক আছে। প্রেসিডেন্টকে বিভিন্ন ব্যাপারে ডিসিপ্লিনারি ম্যাটারসে অ্যাডভাইস দেওয়ার কাজও ইউপিএসসি করে। আর ঠিক এই একই কাজ ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে স্টেটের ক্ষেত্রে কে কাজ করছে, না স্টেট পাবলিক সার্ভিস পিএসসি, স্টেটের ক্ষেত্রে যে পিএসসি তারাও কি করে, না স্টেট লেভেলের যে বিউরোক্র্যাটদের যে নিয়োগ তার এক্সামিনেশন কন্ডাক্ট করে ফর রিক্রুটমেন্ট, একই সাথে সাথে গভর্নরকে কি করে, না অ্যাডভাইস দেওয়ার কাজ করে, ঠিক আছে। বেশ, এদের ইন্ডিপেন্ডেন্টনেস, যে বললাম এই বডিগুলো ইন্ডিপেন্ডেন্ট, কি দেখে বুঝবো, এর কিছু কিছু ভেরিয়াস প্রভিশন দেখে বুঝবো, কারণ এদের সিকিউরিটি অফ টেনিওর আছে, ফিক্সড সার্ভিস এন্ড কন্ডিশনস আছে, ঠিক আছে। এক্সপেন্সেস বিং চার্জড অন দ্য কনস্টিটিউশন, এদেরও খরচা করতে গেছে কনস্টিটিউশন ফান্ড অফ ইন্ডিয়া থেকে আছে, এরকম নানান প্রভিশন থেকে বোঝা যাচ্ছে এরা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে কাজ করছে। নেক্সট আছে ইমার্জেন্সি প্রভিশন, অর্থাৎ আচ্ছা ইমার্জেন্সি প্রভিশন ক ধরনের ইমার্জেন্সি ইন্ডিয়াতে আছে, তিন ধরনের ইমার্জেন্সি ইন্ডিয়াতে আছে, এক হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, এক হচ্ছে স্টেট ইমার্জেন্সি। এই স্টেট ইমার্জেন্সি কি বলা হয়, প্রেসিডেন্ট রুলও বলা হয় বা গভর্নরস রুলও কেউ কেউ বলে থাকে, কনস্টিটিউশনাল ইমার্জেন্সিও বলে এটাকে, ঠিক আছে। আর হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। তিন ধরনের ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি কোন আর্টিকেলের দ্বারা লাগতে পারে, আর্টিকেল 352 দ্বারা লাগতে পারে। স্টেট ইমার্জেন্সি আর্টিকেল 356 দ্বারাও লাগতে পারে, আর্টিকেল 365 দ্বারাও লাগতে পারে, ঠিক আছে। আর ফিনান্সিয়াল ইমার্জেন্সি আর্টিকেল 360 দ্বারা লাগতে পারে, ঠিক আছে। ফিনান্সিয়াল ইমার্জেন্সি আর্টিকেল 360। বেশ, ন্যাশনাল ইমার্জেন্সি কোন কোন গ্রাউন্ডে লাগাতে পারে, ন্যাশনাল ইমার্জেন্সি তোমার পুরো কান্ট্রিতেও হতে পারে বা পার্টিকুলার এনি এরিয়া, পার্টিকুলার এনি স্টেট অফ দ্য কান্ট্রিও হতে পারে, কিন্তু কোন কোন ক্ষেত্রে হবে, কোন গ্রাউন্ডে, না বলো, যুদ্ধের কালীন ক্ষেত্রে হতে পারে, ওয়ার হতে পারে, অথবা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে এক্সটার্নাল অ্যাগ্রেশনের ক্ষেত্রে হতে পারে, অথবা আর্মড রিবেলিয়নের ক্ষেত্রে হতে পারে। এই আর্মড রিবেলিয়ন আগে ছিল না, এখানে ইন্টারনাল ডিস্টারবেন্স আগে ছিল, পরে চেঞ্জ করা হয় 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা, এটাকে চেঞ্জ করে আর্মড রিবেলিয়ন করা হয়। বেশ, ন্যাশনাল ইমার্জেন্সি আজ পর্যন্ত কতবার লেগেছে, তিনবার লাগানো হয়েছে, ঠিক আছে। যাই হোক, নেক্সট আসছে স্টেট এমার্জেন্সি, অর্থাৎ পার্টিকুলার কোন স্টেটের এগেনস্টে যখন ইমার্জেন্সি লাগানো হয়, যাকে প্রেসিডেন্ট রুলও বলা হয়, ঠিক আছে। দুটো গ্রাউন্ডে হতে পারে, যেহেতু দুটো আর্টিকেল বললাম, দুটো গ্রাউন্ড, এক হচ্ছে আর্টিকেল 356। আর্টিকেল 356 কখন, না যদি কোনো স্টেট কনস্টিটিউশনের প্রভিশন অনুযায়ী না চলে, অর্থাৎ সেখানে কনস্টিটিউশন মেশিনারি ফেল করেছে, কনস্টিটিউশন অনুযায়ী চলছে না সেই স্টেট, তখন সেই স্টেটের এগেনস্টে স্টেট এমার্জেন্সি লাগানো হতে পারে। অথবা হতে পারে আর্টিকেল 365 দ্বারা, যে হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে যে নির্দেশ পাঠানো হচ্ছে স্টেটকে, সেই সমস্ত নির্দেশ স্টেট শুনছে না বারবার, তখনও তার এগেনস্ট কি করতে পারে, না স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল লাগানো হতে পারে, তখন আন্ডার আর্টিকেল 65 এর দ্বারা। নেক্সট আসছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। আচ্ছা স্টেট এমার্জেন্সি বহুবার লেগে গেছে, মোর দ্যান 100 টাইমস, ঠিক আছে। নেক্সট ফিনান্সিয়াল এমার্জেন্সি অর্থাৎ কান্ট্রির অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, দেনায় পড়ে গেছে, তখন কি হবে, ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 360 এর দ্বারা। আজ পর্যন্ত লেগেছে, একবারও লাগেনি এখনো অবধি। নেক্সট কিন্তু লাগার উপক্রম হয়েছিল,
যাই হোক, এই যে ইমার্জেন্সি লাগানো মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, এই যে ফেডারেল স্ট্রাকচার সেটা হঠাৎ করে ইউনিটারি স্ট্রাকচারের মধ্যে বদল হয়ে যাচ্ছে উইথাউট এনি অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, কোনো অ্যামেন্ডমেন্ট ছাড়াই স্ট্রাকচার হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে। ফেডারেশন স্ট্রাকচার মানে কি, স্টেটের কাছে পাওয়ার আছে, আমি স্টেটের বিষয়ে বিষয়ে ল বানাবো, কিন্তু কাল এমার্জেন্সি লেগে যাওয়া মানে স্টেট লিস্টে থাকা বিষয়ের উপরও স্টেট গভর্নমেন্ট ল বানাতে পারছে না। কে বানাচ্ছে? প্রেসিডেন্ট ডাইরেক্ট কন্ট্রোল করছে, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে পাওয়ার চলে যাচ্ছে, অর্থাৎ ফেডারেল স্ট্রাকচার থেকে ইউনিটারি নেচারে চলে যাচ্ছে। ঠিক আছে, বেশ। নেক্সট আসছে, নেক্সট প্রভিশন, থ্রি টায়ার গভর্নমেন্ট। ইন্ডিয়াতে ইনিশিয়ালি অরিজিনালি কি ছিল, দুটো টায়ার গভর্নমেন্ট ছিল। আমি বারবার দুটো টায়ার গভর্নমেন্টের কথাই বলে আসছি, সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, ডুয়েল পলিটিক্যাল সিস্টেম। ঠিক আছে, স্টেট আর সেন্ট্রাল, এর ছাড়াও এর বাইরে কেউ এরও নিচু লেভেলে কি বানানো হচ্ছে, একটা তৃতীয় লেভেল বানানো হচ্ছে, যেটাকে রুরাল গভর্নমেন্ট বলা হয় বা লোকাল গভর্নমেন্ট বলা হয়। ঠিক আছে, তো যাই হোক, অরিজিনালি কি ছিল না, ডুয়েল পলিটি ছিল, কিন্তু ৭৩ আর ৭৪তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা কিনা 1992 তে কন্ডাক্ট হয়েছিল, যার দ্বারা থার্ড টায়ার গভর্নমেন্টকে আনা হচ্ছে, এটাকে লোকাল গভর্নমেন্ট বলা হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? নট ফাউন্ড ইন এনি আদার কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। এই যে সিস্টেম পৃথিবীর আর কোনো কনস্টিটিউশনে পাওয়া যায় না, থ্রি টায়ার গভর্নমেন্টের কনসেপ্ট। ঠিক আছে, ডাইরেক্ট পরীক্ষায় পিলিতে কোশ্চেন আছে, ডব্লিউবিসিএস পিলি, যে ইন্ডিয়ার সিস্টেম কত টায়ারের। ঠিক আছে, 2 টায়ার, 1 টায়ার, 3 টায়ার, এক্সাম্পল অপশন থাকবে। তো যাই হোক, ৭৩তম অ্যামেন্ডমেন্টের দ্বারা কাকে অ্যাড করা হয়েছে না, পঞ্চায়েতকে অ্যাড করা হয়েছে, যাকে রুরাল লোকাল গভর্নমেন্ট বলা হচ্ছে। আর একটা হবে আরবান লোকাল গভর্নমেন্ট, ঠিক আছে, যেটা মিউনিসিপ্যালিটি। এর দ্বারা নতুন পার্ট অ্যাড করা হচ্ছে, পার্ট 9, ঠিক আছে, এবং শিডিউল 11 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে ঢোকানো হচ্ছে ৭৩ অ্যামেন্ডমেন্টের দ্বারা। ঠিক আছে, নেক্সট আসছে ৭৪তম 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের দ্বারা, যেটা দুটোই 1992 তে এসেছিল। একে মিউনিসিপ্যালিটিসকে কনস্টিটিউশনাল রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে, রেকগনাইজেশন দেওয়া হচ্ছে, একে আরবান লোকাল গভর্নমেন্টও বলা হচ্ছে। ঠিক আছে, এর দ্বারা পার্ট 9 এ কে অ্যাড করা হচ্ছে আর শিডিউল 12 কে অ্যাড করা হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? বেশ, তাহলে কি হলো না বলো, থ্রি টায়ার গভর্নমেন্ট মানে এর মধ্যেও আবার তিনটে স্তর আছে। ঠিক আছে, পঞ্চায়েতের মধ্যেও আবার তিনটে স্তর আছে, আর মিউনিসিপ্যালিটির মধ্যেও তিনটে স্তর আছে, ইন ডিটেলসে পড়াবো। নেক্সট আসছি কোঅপারেটিভ সোসাইটি। কোঅপারেটিভ সোসাইটি এটাও অ্যামেন্ডমেন্টের দ্বারা অ্যাড হয়েছিল, 97 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 তে আছে, যেখানে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল কাকে না, এই কোঅপারেটিভ সোসাইটিকে। ঠিক আছে, এই কোঅপারেটিভ সোসাইটি কনটেক্সটে তিনটে আর্টিকেলকে আমরা দেখে নেব। কি কি আর্টিকেল? এক হচ্ছে আর্টিকেল 19, এখানেও এর উল্লেখ আছে, ইট মেড দ্য রাইট টু ফর্ম কোঅপারেটিভ সোসাইটি এ ফান্ডামেন্টাল রাইটস। যে কেউ যে কোনো তার অ্যাসোসিয়েশন তৈরি করতে পারে, যেটা আর্টিকেল 19 রাইট টু ফ্রিডম এর মধ্যে ইনক্লুড করা আছে। কোঅপারেটিভ সোসাইটি তৈরি করতেই পারে, আর্টিকেল 19 ইনক্লুড আছে। নেক্সট আর্টিকেল 43 বি তে লেখা আছে, 43 বি মানে বুঝতে পারছো কার মধ্যে, ডিপিএসপি এর মধ্যে থাকবে। ইট ইনক্লুডেড এ নিউ ডিপিএসপি অন প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটি, কোঅপারেটিভ সোসাইটি ফর্মের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট কি করা হচ্ছে না, ইট অ্যাডেড এ নিউ পার্ট 9b, 9b কে অ্যাড করা হচ্ছে কনস্টিটিউশনে। ঠিক আছে, হুইচ এন্টাইটেল দ্য কোঅপারেটিভ সোসাইটিজ, যার মধ্যে আর্টিকেল কত আছে 243 জেড এইচ থেকে শুরু করে 243 জেড টি অবধি। ঠিক আছে, যার দ্বারা কোঅপারেটিভ সোসাইটিজ এর কনসেপ্ট এখানে বলা আছে। যাই হোক, এই ছিল আজকের ক্লাস। ইন্ডিয়ান কনস্টিটিউশন কি রকম, তার কি কি ফিচার রয়েছে, তার ওভারভিউ একটা আইডিয়া আজকে হলো। ঠিক আছে, আর এই প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে, প্রত্যেকটা ফিচারকে ধরে ধরে ইন ডিটেলস আমরা এরপরে ক্লাসে দেখবো আমরা। ঠিক আছে, আজকের ক্লাসে একটা ওভারভিউ আইডিয়া হলো। যাই হোক, বেশি কথা না বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিন। চলো আজকের মতো এই পর্যন্তই।